এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 2 গতি, এই অধ্যায়ে আজকে আমরা পুরো থিওরিটা রিভিশন করে দেওয়ার চেষ্টা করব। যারা এসএসসি পরীক্ষার্থী 2026 বা 2027 সাল, ইভেন যারা এসএসসি 2028, তাদের সবার জন্য এই ভিডিওটা আশা করি উপকার হবে। তো আমরা ক্লাস শুরু করে ফেলি। পুরো ভিডিওটাতেই আমরা আর কি পুরো অধ্যায়টার যত থিওরি আছে সবগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। তো গতি অধ্যায়টা নিয়ে আলোচনা করার জন্য সর্বপ্রথম আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে হয় তার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো। যদি তাহলে বলা হয় প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই সকল ব্যক্তি, বস্তু বা বিন্দু যার সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা নির্ধারণ করা হয়। তাহলে যদি তোমাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো কি, যে ব্যক্তি, বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা নির্ধারণ করা হয়, সেটাই হতে পারে প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো এই যে এই লেকচার ডেস্কটা আমার এখানে আছে, ভিডিওতে আসছে কিনা জানি না, ধরো আমি এই হোয়াইট বোর্ডের কথা বলতেছি। এই হোয়াইট বোর্ডটা এখন এখানে স্থির অবস্থায় আছে। এটা যে স্থির অবস্থায় আছে এটা কিন্তু তোমাদের সাপেক্ষে হিসাব করে বলা হচ্ছে। তোমাদের সাপেক্ষে তোমরা দেখতেছো এই বস্তুটা তার অবস্থানের কোনো পরিবর্তন করতেছে না বলে এটাকে আমরা স্থির বলতেছি। এখন এই জিনিসটা স্থির না গতিশীল কার সাপেক্ষে হিসাব করা হচ্ছে? তোমাদের সাপেক্ষে হিসাব করা হচ্ছে। তাই এই ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন ধরো কোনো একজন ব্যক্তি ধরো সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে বা যে কোনো একটা যানবাহনে করে এদিক দিয়ে যদি সোজা চলে যায়, যাওয়ার সময় যদি হোয়াইট বোর্ডের দিকে তাকায় তখন কিন্তু হোয়াইট বোর্ডটাকে স্থির বলে মনে হবে না, মনে হবে কি হোয়াইট বোর্ডটা পেছন দিকে সরে আসতেছে। তুমি রাস্তা দিয়ে যখন বাসে চলাচল করো, রাস্তার পাশে থাকা যে কোনো গাছপালা বা ল্যাম্প পোস্ট ওটা পেছন দিকে সরে যাচ্ছে বলে মনে হয় না, পেছন দিকে সরে যাচ্ছে বলে মনে হয়। তুমি সামনের দিকে বাসে যাচ্ছ, মনে হয় গাছপালাগুলো পেছন দিকে সরে যাচ্ছে। তাহলে ওই গাছপালাগুলো তোমার কাছে স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে? গতিশীল। তাহলে তোমার সাপেক্ষে ওই গাছপালাগুলো গতিশীল। তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো এই যে এই বস্তুটা স্থিতিশীল নাকি গতিশীল এটা নির্ধারণ করলাম যার সাপেক্ষে, সেই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে যদি বলা হয় প্রসঙ্গ কাঠামো কাকে বলে, সংজ্ঞা হতে পারে এরকম: যে ব্যক্তি, বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা নির্ধারণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আরেকবার বলতেছি, যে ব্যক্তি, বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা নির্ধারণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে প্রসঙ্গ কাঠামো একটা ব্যক্তি হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা বিন্দু হতে পারে। তাহলে এরপরে প্রসঙ্গ কাঠামো পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা স্থিতি ও গতি নিয়ে আলোচনা করতে চাই। স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করতে চাই। স্থিতি কি জিনিস? স্থিতি হচ্ছে একদম সহজ কথায় বলতে গেলে স্থিতিশীল বস্তুর অবস্থাই হলো স্থিতি। এই যে একটা বস্তু হোয়াইট বোর্ডটা, এটা স্থির অবস্থায় আছে, তাহলে এই বস্তুর অবস্থাটাকে আমরা বলবো স্থিতি। স্থিতি কি জিনিস? স্থিতিশীল বস্তুর অবস্থাকে স্থিতি বলে। স্থিতি যদি বলা হয় কাকে বলে, তাহলে তুমি বলবা স্থিতিশীল বস্তুর অবস্থাকে, স্থিতিশীল বানানে দীর্ঘিকারও ব্যবহার করা যায়, বস্তুর অবস্থাকে স্থিতি বলে। স্থিতি কি? স্থিতিশীল বস্তুর অবস্থা। এখন দেখো তাহলে গতি কি? যে কোনো একটা বস্তু যারা গতিশীল তাদের অবস্থাকে আমরা বলবো গতি। তাহলে গতিশীল বস্তুর অবস্থাকে আমরা গতি বলতে পারি। গতিশীল বস্তুর অবস্থা, যে কোনো বস্তু যারা গতিশীল আছে তাদের অবস্থাটাকেই আমরা বলবো হচ্ছে গতি। স্থিতিশীল বস্তুর অবস্থাকে স্থিতি বলবো, গতিশীল বস্তুর অবস্থাকে গতি বলবো। মহাবিশ্বের সকল গতি এবং স্থিতি সবকিছুই কিন্তু প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে হিসাব নিকাশ করা হয়। দেখো আমরা এই হোয়াইট বোর্ডের উদাহরণ দিলাম, একই হোয়াইট বোর্ড, তোমাদের সাপেক্ষে এটা স্থির, কিন্তু এর সামনে দিয়ে যদি কোনো একটা বাস চলাচল করে সেই বাসের সাপেক্ষে এটা কিন্তু আবার গতিশীল মনে হবে। একই বস্তু একটা সময় স্থির এবং একই সময় একবার গতিশীল হতে পারে। চলে আসো। কয়টার সময় পড়ার কথা তোমরা আসলা? কয়টায়? হ্যাঁ 11টায় পড়া ছিল। এটা যেন না নড়ে, যাও ভিতরে ঢুকো। নারায়ণা, ওটা ওটা নারায়ণা, স্ট্যান্ড নারায়ণা। তোমরা কি মনে করছো 11:30টায় পড়া? কেন, আমরা তো 11টায় বলে দিছিলাম। আচ্ছা, তাহলে এই যে এই হোয়াইট বোর্ডের কথা আমরা বললাম, এই হোয়াইট বোর্ডটা কিন্তু এখন স্থির অবস্থায় আছে তোমাদের সাপেক্ষে। এই একই বস্তুটা কিন্তু ওই যে বাস চলাচল করতেছে সেই বাসের সাপেক্ষে আবার গতিশীল বলে মনে হতে পারে। তাহলে একই বস্তু একবার স্থির, একই বস্তু আবার গতিশীল হচ্ছে। তাহলে এই বস্তুর যে অবস্থাটা, গতি বা স্থিতি, এটা কিন্তু পার্মানেন্ট কোনো বিষয় না, এটা পরিবর্তনশীল বিষয়। এই জন্য একটা প্রশ্ন এখান থেকে আসে যে মহাবিশ্বের সকল গতি ও স্থিতি আপেক্ষিক। মহাবিশ্বের সকল গতি ও স্থিতি আপেক্ষিক ব্যাখ্যা করা। মহাবিশ্বের সকল গতি ও স্থিতি আপেক্ষিক, এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নের উত্তরটা করার জন্য তোমার আপেক্ষিক শব্দটা সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। আপেক্ষিক বিষয়টা কি? আপেক্ষিক মানে হচ্ছে কারোর সাথে তুলনা করা। আপেক্ষিক শব্দটা আসছে রিলেটিভ থেকে, আপেক্ষিকের ইংরেজি হচ্ছে রিলেটিভ।
রিলেটিভ মানে তুলনা করা, কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, সেটা বোঝানো হয়। এখন ধরো উদাহরণস্বরূপ আমি বললাম, ধরো ক্লাসে 3টা স্টুডেন্ট, একজনের রোল 10, একজনের রোল 20 আর একজনের রোল 30। 3টা স্টুডেন্ট, এরকম 3জনের রোল আছে, একজনের 10, একজনের 20, একজনের 30। তো আপাত দৃষ্টিতে আমাদের সামাজিক যে অবস্থা বা অবস্থান বা যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী যার রোল 10 তাকে আমরা বলবো ভালো স্টুডেন্ট, যার রোল 30 তাকে আমরা বলবো তুলনামূলক খারাপ স্টুডেন্ট। এখন দেখো এই যে যার রোল 20, এই ব্যক্তিটা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট? যার রোল 20 সে ভালো না খারাপ? আচ্ছা, এভারেজ। এখন ভালোও হতে পারে খারাপও হতে পারে, বলা যাচ্ছে না। দেখো এই যে এই ব্যক্তির বাসায় ওকে খুব বকাবকি করে। কেন বকাবকি করে? যে তুই কেন 10-এর মতো ভালো হতে পারলি না, 10-এর মতো কেন ভালো হতে পারলি না। তাহলে দেখো 20 যে রোল সে কিন্তু খারাপ, কার সাথে তুলনা করলে? 10-এর সাথে তুলনা করলে সে খারাপ। আবার যার রোল 30, তার বাসায় আবার তাকে বকাবকি করে, তুই কেন 20-এর মতো ভালো হতে পারলি না, তুই কেন 20-এর মতো ভালো হতে পারলি না, যেহেতু 30-এর তুলনায় 20 ভালো। তাহলে দেখো এই 20 এবার কি হচ্ছে? ভালো, কার তুলনায়? 30-এর তুলনায়। তাহলে দেখো এই যে এই ব্যক্তিটা যার রোল 20, সে কি প্রকৃতপক্ষে ভালো না খারাপ? বলা যাবে কি এটা? এটা কিন্তু কারো না কারোর সাথে তুলনা করার পরে বলতে হবে যে 20-এর তুলনায় 30-এর তুলনায় 20 ভালো, 10-এর তুলনায় 20 আবার খারাপ। তাহলে এই যে বস্তুটা, এই ব্যক্তিটা, এটা কিন্তু প্রকৃতপক্ষে ভালো না, প্রকৃতপক্ষে খারাপও না। এই যে ভালো বা খারাপ, এই বিষয়টাই হচ্ছে আপেক্ষিকভাবে ভালো। কারোর সাথে তুলনা করে সে ভালো, কারোর সাথে তুলনা করে সে আবার খারাপ। এই যে একজনের সাথে আরেকজনকে তুলনা করার বিষয়টা, এটাকেই আমরা বলি আপেক্ষিক। তাহলে ভালো হলে আপেক্ষিকভাবে ভালো, খারাপ হলে আপেক্ষিকভাবে খারাপ। তাহলে আপেক্ষিক শব্দটা সম্পর্কে বা আপেক্ষিক শব্দটার সাথে একটু পরিচিত হওয়া গেল। আপেক্ষিক মানে তুলনা করা বোঝাচ্ছে, কারোর সাথে তুলনা করে তার অবস্থা প্রকাশ করাটাই হলো আপেক্ষিক ঘটনা। কারোর সাথে তুলনা করে তার অবস্থাটা প্রকাশ করাটাই হলো আপেক্ষিক ঘটনা। এখন দেখো এখানে আপেক্ষিক প্রমাণ করতে হবে জগতের সকল স্থিতি আপেক্ষিক। জগতের সকল স্থিতি আপেক্ষিক মানে কোনো না কোনো কিছুর সাথে তুলনা করে তারা স্থিতিশীল, কোনো না কোনো কিছুর সাথে তুলনা করে স্থিতিশীল। একই বস্তু কখনো স্থিতিশীল আবার কখনো গতিশীল বলে মনে হতে পারে, কখনো স্থিতিশীল বা কখনো গতিশীল বলে মনে হতে পারে। এখন ধরো উদাহরণস্বরূপ আমরা জিনিসটাকে একটু মেজার করার চেষ্টা করি। ধরো তুমি বাসে চলাচল করতেছো, বাসে তুমি আর তোমার বন্ধু পাশাপাশি বসে আছো। তো বাস যাওয়ার সময় বাসের পাশে রাস্তায় একজন তোমার আরেকটা ফ্রেন্ড দাঁড়ায় আছে। তুমি চলে যাবা, ধরো বগুড়া থেকে ঢাকা চলে যাবা, রাস্তায় তোমাকে সি অফ করতে আসছে, তাকে মানে সে তোমাকে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় হাই দিচ্ছে বা তোমাকে বিদায় দিয়ে জানাই দিচ্ছে। এখন দেখো তোমরা যখন দুই বন্ধু যাচ্ছ, রাস্তার পাশে দাঁড়ায় থাকা ওই বন্ধুকে তোমার কাছে কি বলে মনে হবে, স্থির না গতিশীল? চিন্তা করো, তুমি চলে যাচ্ছ, তুমি এদিকে চলে যাচ্ছ, তোমার বন্ধু রাস্তার পাশে দাঁড়ায় আছে, তুমি তো চলে যাচ্ছ, তোমার বন্ধুকে তোমার কাছে স্থির বলে মনে হবে না গতিশীল বলে মনে হবে? গতিশীল, অবশ্যই গতিশীল, পেছন দিকে সরে আসছে বলে মনে হবে। আচ্ছা, তাহলে এই ব্যক্তিটাকে আমার কাছে রাস্তার পাশে দাঁড়ায় থাকা ওই ব্যক্তিকে আমাদের কাছে কি মনে হইলো? গতিশীল বলে মনে হইলো। এবার দেখো আমি যদি ওই রাস্তায় পাশে দাঁড়ায় থাকা ওই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়াইলে এই তোমার বন্ধু যে রাস্তায় দাঁড়ায় ছিল তাকে স্থির বলে মনে হবে নাকি গতিশীল বলে মনে হবে? স্থির। তাহলে দেখো একই ব্যক্তি একবার স্থির বলে মনে হচ্ছে, একবার গতিশীল বলে মনে হচ্ছে। কার সাপেক্ষে এটা চেঞ্জ হচ্ছে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। একবার বাসে বসে থাকা ব্যক্তির সাপেক্ষে আমরা হিসাব করলাম, আর একবার বাসের বাইরে থাকা কোনো একজন ব্যক্তির সাপেক্ষে এটা হিসাব করলাম। তাহলে একই বস্তু বা একই ব্যক্তি একবার স্থিতিশীল বা একবার গতিশীল বলে মনে হচ্ছে। তাহলে সেই ব্যক্তির যে স্থিতিশীলতা বা সেই ব্যক্তির যে অবস্থা, সেটাকে প্রকৃতপক্ষে স্থির বা প্রকৃতপক্ষে গতিশীল এটা কি বলা যাচ্ছে? কারো না কারোর সাথে তুলনা করে বলতে হচ্ছে। যেহেতু কারো না কারোর সাথে তুলনা করে বলতে হচ্ছে, তাই তার স্থিতিশীলতা বা তার স্থিতিটাকে আমরা বলতেছি হচ্ছে আপেক্ষিক। আবার দেখো বাসে বসে থাকা দুই বন্ধু, পাশাপাশি দুইজন বসে আছে, বাস চলতেছে। একজন বন্ধুর কাছে আর একজন বন্ধুকে স্থির বলে মনে হবে নাকি গতিশীল বলে মনে হবে? স্থির, পাশাপাশি বসে চলে যাচ্ছে, স্থির বলে মনে হবে। আবার দ্বিতীয় বন্ধুর কাছেও প্রথম বন্ধুকে কেমন মনে হবে? স্থির। এখন দেখো বাসের বাইরে থেকে যে কোনো ব্যক্তি যদি বাসের ভেতরে থাকা ওই দুই বন্ধুকে দেখে, বাসের বাইরে থেকে যে কোনো ব্যক্তি যদি বাসের ভেতরে বসে থাকা ওই দুই বন্ধুকে দেখে, তাদের কাছে ওই ব্যক্তি দুজনকে স্থির বলে মনে হবে না গতিশীল? গতিশীল। তাহলে ওই ব্যক্তিরা কি আসলে স্থির ছিল নাকি আসলে গতিশীল ছিল? বলা যাচ্ছে কি? কারো না কারোর সাথে তুলনা করে কিন্তু বলতে হচ্ছে। এই যে তাদের গতিশীলতাও একজনের সাথে তুলনা করে বলা হইলো, তাই তাদের গতিটাকেও আমরা কি বলতে পারতেছি? তাদের গতিটাকেও আমরা বলতেছি আপেক্ষিক। উত্তরটা কি বুঝতে পারছি? প্রশ্নটা বুঝতে পারছি, প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারলাম, কিন্তু পরীক্ষায় তার এভাবে লেখা যাবে না। পরীক্ষায় লিখবো কিভাবে? পরীক্ষায় লেখার সময় প্রথমে স্থিতি আর গতির সংজ্ঞা দিয়ে নিব। প্রথমে স্থিতি আর গতির সংজ্ঞা দিয়ে নিব। স্থিতি কাকে বলে? স্থিতিশীল বস্তুর অবস্থাকে স্থিতি বলে। গতি কাকে বলে? গতিশীল বস্তুর অবস্থাকে গতি বলে। তারপরে বলবো মহাবিশ্বের সকল গতি এবং স্থিতি, মহাবিশ্বের সকল গতি এবং স্থিতি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল। মহাবিশ্বের সকল গতি এবং স্থিতি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল।
তারপরে দেখো এই যে আমাদের পৃথিবীতে এমন কোন বস্তু কি আছে যারা প্রকৃতপক্ষে স্থির? একটু চিন্তা করে বলো তো, মহাবিশ্বে আমাদের এই পুরো পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন বস্তু আছে যারা প্রকৃতপক্ষে স্থির? এমন কেউ কি আছে? কি উত্তর? উত্তর তো এখানে বলে লিখে দেওয়ার মতো পর্যাপ্ত সময় পাবা না। উত্তরগুলো বুঝতে হবে, বাসায় গিয়ে নিজের মতো করে লিখতে হবে। বলতেছি, আমি কয়েকবার রিপিট করবো, একটু শুনে নাও, মনোযোগ দিয়ে শোনো যাতে বাসায় লিখতে পারো। আচ্ছা, তাহলে আরেকবার একটু জিনিসটা শুনতেছি যে আমাদের এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কেউ কি প্রকৃতপক্ষে স্থির আছে? দেখো, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে, সূর্যের চারদিকে ঘুরতেছে, সূর্য নিজ অক্ষের উপর ঘুরতেছে, তারপরে এই মহাবিশ্বের প্রত্যেকেই কিন্তু সম্প্রসারিত হচ্ছে। যে বিগ ব্যাং থিওরির নাম শুনছো তোমরা কেউ? মহাবিস্ফোরণ তত্ত্ব, প্রত্যেকটা গ্রহ থেকে দূরে সরতে আছে। তাহলে কেউ তো প্রকৃতপক্ষে স্থির না। তাহলে দেখো, পৃথিবীর ভিতরে থাকা আমরা কি আসলে কখনো স্থির থাকতে পারবো? পৃথিবী যেহেতু ঘুরতেছে, আমি যতই স্থির থাকি, আসলে আমরা একটানা সময় কি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা গতিশীল অবস্থায় আছি। তাহলে প্রকৃতপক্ষে আমরা কিন্তু স্থিতিশীল না। আবার একই বেগে গতিশীল দুইটা বস্তু একজনের কাছে আরেকজনকে কি বলে মনে হয়? স্থিতিশীল। ওই যে বাসের ভিতরে বসে থাকা দুইজন বন্ধু একই বেগে একই দিকে যাচ্ছিল, তাই কিন্তু একজনের কাছে আরেকজনকে কি বলে মনে হয়েছে? স্থির বলে মনে হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে স্থিতিশীল বলে কোনো কিছু নাই, প্রকৃতপক্ষে গতিশীল বলেও কোনো কিছু নাই। কারণটা কি? কারণ মহাবিশ্ব নিজেই ঘুরতেছে, মানে মহাবিশ্ব নিজেই কি গতিশীল। তাহলে আমরা বলবো, প্রথমে এই যেটার উত্তরে প্রথমে আমরা দুইটা সংজ্ঞা দিব, স্থিতি এবং গতির সংজ্ঞা দিব। তারপরে বলবো যে মহাবিশ্বের সকল গতি এবং স্থিতি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল। মহাবিশ্বের সকল গতি ও স্থিতি কার উপর নির্ভরশীল? প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল। তারপরে বলবো যে মহাবিশ্বের সকল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র নিজ অক্ষের ওপর বা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। আরেকবার, মহাবিশ্বের সকল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবাই নিজ অক্ষের ওপর বা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাই মহাবিশ্বে প্রকৃতপক্ষে কোনো বস্তুই স্থিতিশীল বা গতিশীল নয়। তাই মহাবিশ্বে প্রকৃতপক্ষে কোনো বস্তুই স্থিতিশীল বা গতিশীল নয়। তারপরে প্রশ্নের লাইনটা রিপিট করে দেওয়া সম্ভব। অতএব মহাবিশ্বের সকল গতি ও স্থিতি আপেক্ষিক বলা যাবে। আরেকবার একটু শর্ট করে বলে দিই কি করতে হবে। প্রথমে দুইটা সংজ্ঞা দিবা, তারপরে প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল সেটা বলবা, তারপরে সবাই ঘুরতেছে সেটা বলবা, তারপরে বলবা যে তাহলে প্রকৃতপক্ষে কেউ স্থিতিশীল বা গতিশীল নয়, তারপরে প্রশ্নের লাইন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে গতি এবং স্থিতি সম্পর্কে ধারণা হয়ে গেল। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা সম্পর্কে আমি ধারণা পেয়ে গেলাম। তো এবার আমরা গতি নিয়ে যেহেতু পড়তেছি, আমাদের বইয়ে 5 ধরনের গতি নিয়ে আলোচনা আছে। তো 5 ধরনের গতি নিয়ে আমরা একটু পড়াশোনা করব। টাইপস অফ মোশন বা বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি। তো আমাদের প্রথমেই যে গতিটা নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। দেখো, নামের সাথে যেহেতু গতি আছে, তাহলে বস্তু তো স্থিতিশীল অবস্থায় নাই। যেহেতু নামের সাথেই গতি আছে, তাহলে বস্তু কি স্থিতিশীল অবস্থায় আছে? না, বস্তু আছে গতিশীল অবস্থায়। কিভাবে গতিশীল সেটাই আসলে এখানে বলতে হবে। গতির সংজ্ঞার ভিতরে কিভাবে গতিশীল সেটাই বলতে হবে। দেখুন, গতির সাথে সরল রৈখিক শব্দটা আছে না? গতির সাথে আছে সরল রৈখিক শব্দটা। তাহলে কোনো একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর গতিশীল হয়, কোনো একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর গতিশীল হয়, তখন তার গতিটাকে আমরা বলতে পারবো সরল রৈখিক গতি। দেখো, এরকম একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো এরকম স্ট্রেট লাইন বরাবর গতিশীল হয়ে এই অবস্থায় আসলো। কোন একটা বস্তু এরকম একটা সরল রেখা বরাবর যদি গতিশীল হয়, তখনই তার গতিটাকে আমরা বলতে পারবো সরল রৈখিক গতি। এটাই কিন্তু সংজ্ঞা এখান থেকেই হয়ে গেল যে কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর বা একটা নির্দিষ্ট দিকে বা একটা রেখা বরাবর যদি গতিশীল হয়, তখন তার গতিটাকে আমরা বলতে পারবো কি গতি? সরল রৈখিক গতি। ক্লিয়ার? সরল রৈখিক গতি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ঘূর্ণন গতি। এরপরে আসি হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এটাও গতিশীল একটা বস্তু নিয়ে আলোচনা হচ্ছে। যেহেতু গতি আছে নামের সাথে, তাহলে গতিশীল একটা বস্তু নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এখন এই গতিশীল বস্তুটা কিভাবে গতিশীল সেটাই আমাকে এখানে বলে দিতে হবে। তাহলে দেখো, নামের সাথে আছে ঘূর্ণন গতি। নামের সাথে আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন মানে কি? ঘুরতে হবে। ঘূর্ণন মানে ঘুরতে হবে। কোনো বস্তু যদি ঘুরতে চায়, অবশ্যই তাকে কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে। কোনো বস্তু যদি ঘুরতে চায়, অবশ্যই তাকে কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে। যদি কেন্দ্র করে না ঘোরো, কখনোই ঘূর্ণন হবে না। যেরকম ধরো, এই যে ঘড়ির কাঁটাগুলা তার একটা পয়েন্টকে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, সাইকেলের চাকা একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, সবগুলাকেই কি ঘূর্ণন গতি বলা যাবে? সবগুলাকেই দেখো কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। চিন্তা করে দেখো, আমরা ঘূর্ণন গতিতে বলতেছি ঘুরতে হবে, ঘোরার জন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে। ঘড়ির কাঁটা ঘুরতেছে, সাইকেলের চাকা ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। দেখো, এটা হচ্ছে আমাদের সূর্য, আর এর চারপাশে পৃথিবী ঘুরতেছে। এখানে ধরো আমাদের আর্থ আছে। তাহলে আর্থ সূর্যের চারদিকে এরকম করে ঘুরতেছে না? বলতো,
ঘুরতেছে কিনা? তাহলে এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটাকে আমরা কি গতি বলতে পারি? ঘূর্ণন গতি হিসাব অনুযায়ী বলা যাবে কিনা? বলা যাবে, কিন্তু এটা আসলে ঘূর্ণন গতি নয়, এটা ঘূর্ণন গতি নয়। এখন তাহলে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন ঘূর্ণন গতিতে ঘুরতে হবে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, সঠিক। আপনি বললেন কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটাও সঠিক। তাহলে আবার ঘূর্ণন গতি কেন হইল না? কোনো কিছু কি স্কিপ করছেন? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট স্কিপ করা হয়েছে। সেটা কি? যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে, যে বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতেছে, সেখান থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। দেখো পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, সূর্য থেকে পৃথিবীর এই ডিস্টেন্স সবসময় কি সমান? সূর্য থেকে পৃথিবীর এই ডিস্টেন্স সবসময় কি সমান? না, কারণ পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, এটা পারফেক্ট সার্কুলার কোনো পথ না, পারফেক্ট সার্কুলার কোনো পথ না, এটা কিন্তু উপবৃত্তাকার পথ। এটা কি পথ? উপবৃত্তাকার পথ। তাহলে ঘূর্ণন গতি হওয়ার শর্ত হচ্ছে সম দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে, সম দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞার ভিতরে তোমাকে এই পয়েন্টটা অবশ্যই ইনক্লুড করতে হবে। কি পয়েন্ট? সম দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। দেখো ঘূর্ণন গতি নামের সাথেই কিন্তু ঘুরতেছে এই কথাটা চলে আসে, আর ঘুরতে গেলে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে হবে, এটাও আমরা বুঝতেছি। কিন্তু তুমি যদি সংজ্ঞায় এই পয়েন্টটা ইনক্লুড না করো, তাহলে আমরা কিন্তু নাম্বার 0 দিয়ে দিব, মানে আমরা যারা টিচার আছি আমরা দিব নাম্বার 0। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞা কি? কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। দেখো এই সমান দূরত্ব বাদ দিয়ে বাকি সবগুলো তোমরা নিজেরাই জানো। কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাকে ঘূর্ণন গতি বলবে, এটা আমরা জানতাম, কিন্তু তার সাথে অবশ্যই এটা ইনক্লুড করতে হবে, তাছাড়া ঘূর্ণন গতি হবে না। সংজ্ঞাটা তাহলে কেমন হবে? কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তখনই তার গতিটাকে আমরা কি গতি বলতে পারবো? ঘূর্ণন গতি বলতে পারবো। তো আশা করি ঘূর্ণন গতি ক্লিয়ার। আর পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরতেছে, এটা কেন ঘূর্ণন গতি হচ্ছে না সেটাও কিন্তু ক্লিয়ার আশা করতেছি। তো এবার আমরা পড়বো হচ্ছে চলন গতি। এবার আমরা পড়বো চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। সরলরৈখিক গতি হচ্ছে তোমার লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, ট্রান্সলেশনাল মোশন হচ্ছে চলন গতি। দেখো চলন গতি অনেকটা সরলরৈখিক গতির মতোই। একটা বস্তুর ভিতরে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু বা কণা আছে, একটা বস্তুর মধ্যে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু বা কণা আছে। তো এই বস্তুটা ধরো গতিশীল হয়ে এই অবস্থায় আসলো, আসার সময় বস্তুর ভেতরে থাকা সকল কণা, বস্তুর ভেতরে যতগুলো কণা আছে সকল কণা যদি একই সাথে, বস্তুর ভেতরে থাকা সকল কণা যদি একই সাথে একই দিকে গতিশীল হয়, তখন তার গতিটাকে আমরা চলন গতি বলতে পারবো। দুইটা পয়েন্ট, বস্তুর ভেতরে যতগুলা কণা আছে সবগুলাকে একই সাথে মুভমেন্ট শুরু করতে হবে এবং একই দিকে যাইতে হবে, একই সাথে যাইতে হবে, একই দিকে যাইতে হবে। দেখো এখানে বস্তুটার সকল কণা একই সাথে একই দিকে গতিশীল হচ্ছে, যদি এরকম একই সাথে একই দিকে গতিশীল হয় তাহলেই তার গতিটাকে আমরা বলতে পারবো চলন গতি। তাহলে চলন গতির পয়েন্ট হচ্ছে দুইটা। কি পয়েন্ট? একই সাথে বা একই সময়ে বলতে পারো, একই সাথে বা একই সময়, একই সাথে ঘুরতে গতিশীল হতে হবে এবং ডিরেকশনও হতে হবে একই দিকে। তাহলে একটা উদাহরণ হিসেবে আমরা ধরো যে ক্যালকুলেটরের কথা চিন্তা করি, এই ক্যালকুলেটরটা এখান থেকে ধরো এরকম সোজা গতিশীল হচ্ছে, এখান থেকে সোজা ধরো এরকম গতিশীল হচ্ছে, তাহলে বস্তুর ভিতরে থাকা সকল কণা, খেয়াল করো এখানে যতগুলো কণা আছে, যে চারটা পয়েন্টে আমি চারটা কণা কল্পনা করলাম, যখন গতিশীল হচ্ছে সবগুলা কণা একই দিকে মুভমেন্ট শুরু করছে। আচ্ছা, আবার একই সাথে শুরু করছে নাকি এরকম হয়েছে যে এই কণাটা এখানে গেছে, তারপরে যাওয়ার পরে বললো তুই তো পিছনে পড়ে গেলি, তুই আগায়, এরকম কি হয়? না। আচ্ছা, কিংবা বলে যে তোরা যা আমি আসতেছি, এরকম কি হবে? এরকম হবে। তাহলে কেমন হবে বিষয়টা? তাহলে এইরকম করে যখন যাচ্ছে বস্তুর ভেতরে থাকা সকল কণা একই সাথে একই দিকে গতিশীল হচ্ছে, এই জন্য এই গতিটাকে আমরা কি গতি বলতে পারবো? চলন গতি বলতে পারবো। তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে চলন গতি কখন হবে না? একটু খেয়াল করো, এখান থেকে ধরো এই বস্তুটা এইভাবে গতিশীল হচ্ছে, এই যে এইভাবে ধরো গতিশীল হচ্ছে, এরকম করে ধরো গতিশীল হইলো, খেয়াল করো এখান থেকে এরকম করে গতিশীল হইলো, এইখানে থাকে এই কণাটার মুভমেন্টের ডিরেকশন কিন্তু এই দিকে, নিচের দিকে, আর এই পাশে থাকা এই কণাটা কিন্তু উপরের দিকে উঠে আসতেছে, খেয়াল করো যে এখান থেকে যখন আমি ঘোরাচ্ছি এরকম করে নিয়ে যাচ্ছি, খেয়াল করো এই কণাটা আসতেছে নিচের দিকে আর এই কণাটা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। এই পাশে থাকা কণার গতির ডিরেকশন এই দিকে, এই পাশে থাকা কণার গতির ডিরেকশন নিচের দিকে, খেয়াল করতেছো বিষয়টা? এটা যাচ্ছে এই দিকে, এটা আসতেছে এই দিকে, সবগুলা কণার কি গতিশীলতার ডিরেকশন সেম হচ্ছে? না। তাহলে এই গতিটা তখন আর কি গতি হতে পারবে না? চলন গতি হইতে পারবে না। তাহলে চলন গতি হওয়ার শর্ত কি? বস্তুর ভেতরে থাকা সকল কণা একই সাথে গতিশীল হতে হবে এবং একই দিকে গতিশীল হতে হবে, একই সাথে গতিশীল হতে হবে, একই দিকে গতিশীল হতে হবে। যদি হয় তখন তার গতিটাকে আমরা বলবো চলন গতি। তাহলে চলন গতির সংজ্ঞা যদি একসাথে শুনতে চাই তাহলে কেমন হবে? বস্তুর ভেতরে থাকা সকল কণা
যদি একই সাথে একই দিকে গতিশীল হয়, এই যে একই সাথে একই দিকে গতিশীল হবে, কারা গতিশীল হবে? কারা গতিশীল হবে? এই কণাগুলা গতিশীল হবে। কয়টা কণা? সবগুলাই। তাহলে বস্তুর ভিতরে থাকা সকল কণা একই সাথে একই দিকে গতিশীল হলে তখন তার গতিটাকে আমরা বলতে পারবো চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। তো আশা করি এই তিনটা গতি সম্পর্কে ধারণা চলে আসছে। এবার বেশি ইম্পর্টেন্ট যে দুইটা, সেই দুইটা পড়বো। একটা হলো পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এই গতিটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে এইচএসসি ফিজিক্সে। এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার নাম্বার 8 মোস্ট প্রবাবলি, অষ্টম অধ্যায়ে পর্যায়বৃত্ত গতি, ফুল একটা চ্যাপ্টার এই গতি নিয়ে। আর আমাদের এখানে জাস্ট একটা ধারণা দেওয়া হয়। তো পর্যায়বৃত্ত গতিটাকেও আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো ঘড়ির কাঁটার গতি চিন্তা করি। ঘড়িতে আমরা 3 ধরনের কাঁটা সাধারণত দেখতে পাই। ঘড়িতে সাধারণত আমরা 3 ধরনের কাঁটা দেখতে পাই। একটা সেকেন্ডের কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা থাকে। তো এখানে ধরো 12, 3, 6, 9, তো অনেকগুলা তিনটা কাঁটার মধ্যে আমি ধরো সেকেন্ডের কাঁটাটাই পিক করছি, শুধু সেকেন্ডের কাঁটাটা এখানে দেখাচ্ছি। এই সেকেন্ডের কাঁটাটা যে পথে ঘোরে সেই পথটাকে তার গতিপথ বলা যাইতে পারে না। যে পথে একটা বস্তু ঘুরতেছে বা যে পথে একটা বস্তু গতিশীল আছে সেই পথটাকে তার গতিপথ বলা যাইতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে তার গতিপথ। তো এই গতিপথের উপর অসংখ্য বিন্দু আছে, আমি একটা বিন্দুকে কল্পনা করলাম। গতিপথের একটি বিন্দুকে, একটা বিন্দুকে আমি কল্পনা করে নিলাম। এখানে তো অসংখ্য বিন্দু হতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু হতে পারে। তার মধ্যে আমি একটা বিন্দু কল্পনা করলাম, বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি এ পয়েন্ট। আচ্ছা দেখো তো, ঘড়ির কাঁটা যখন ঘুরে সবসময় একটা নির্দিষ্ট দিক মেনটেন করে ঘুরে না, ডান দিক থেকে ঘুরতে আসে। ঘড়ি নষ্ট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, তাও কিন্তু উল্টা দিকে ঘুরে না। মানে যদি নষ্ট হয়ে যায় তাহলে ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হয়ে যাবে, তারপরে উল্টা দিকে ঘুরবে না, সবসময় এইভাবে ঘুরবে। এই জন্য ঘড়ির কাঁটার ডিরেকশনটাকে একটা আদর্শ মান হিসেবে ধরা হয়। ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। দেখবা বোতলের সিপি তুমি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও তাহলে টাইট হয়, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও তাহলে ঢিল হয়ে যাবে। কোন একটা স্ক্রুকে যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও তাহলে স্ক্রু ভিতরে ঢুকবে, কোন একটা স্ক্রুকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও তাহলে স্ক্রুটা খুলে আসবে। এগুলা সবসময় একটা আদর্শ ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়। তাহলে ঘড়ির কাঁটার ওই কাঁটাটা তার গতিপথের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুকে সবসময় একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে কিনা এটা একটু খেয়াল করি তো, যে এই বিন্দুটাকে সবসময় একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে কিনা। গতিপথের একটা বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে কিনা খেয়াল করো। গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে। এবার একটু খেয়াল করো, এই বিন্দুটাকে অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগতেছে। এটা হচ্ছে একটা সেকেন্ডের কাঁটা। ধরো এই সেকেন্ডের কাঁটাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এই বিন্দু পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে? এ থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে 60 সেকেন্ড, কারণ এটা সেকেন্ডের কাঁটা। আচ্ছা, তারপরের বার যদি আরেকবার ঘুরে আসে তাহলে কতক্ষণ সময় লাগবে? আর একবারের কথা বলতেছি, পরের বারটা শুধু ওই একটা বার কাউন্ট করো, 60 সেকেন্ড। তারপরে আর একবার যদি ঘুরে 60 সেকেন্ড। কখনো ঘুরতে যায় 61 সেকেন্ড লাগবে বা কখনো 59 সেকেন্ড লাগবে না। তাহলে ওই সেকেন্ডের কাঁটাটা এখান থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে তার কতক্ষণ সময় লাগতেছে? 60 সেকেন্ড। প্রত্যেকবার একটা নির্দিষ্ট সময় না। যদি মিনিটের কাঁটা হইতো তার কতক্ষণ লাগতো? 60 মিনিট বা 1 ঘন্টা। আবার যদি ঘন্টার কাঁটা হইতো তাহলে একবার ঘুরে আসতে কতক্ষণ লাগে? 12 ঘন্টা। 12 ঘন্টা লাগে। আচ্ছা, তাহলে গতিপথের তার একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে কিনা খেয়াল করো। এই 3টা পয়েন্ট ওই সেকেন্ডের কাঁটাকে স্যাটিসফাই করতেছে? এই 3টা শর্ত ওরা কি মেনে চলতেছে? যারা এই 3টা শর্ত মেনে চলে তাদের সবাইকে তুমি বলবা পর্যায়বৃত্ত। যে সকল বস্তু গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তার গতিটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি যদি সংজ্ঞা শুনতে চাও তাহলে কেমন শোনা যাবে? সংজ্ঞায় এই 3টা পয়েন্ট দিলেই হবে, এর কোনো সিরিয়াল নাই। এই 3টা পয়েন্ট সংজ্ঞার ভিতরে থাকলেই তুমি মার্কস পেয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা কেমন? কোন গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তখন তার গতিটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। বা তুমি যদি মনে করো যে আমি 1 নাম্বারটাকে প্রথমে বলবো, তোমার ইচ্ছা। কোন গতিশীল বস্তু যদি গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট সময় পর পর, দেখো এই নির্দিষ্ট সময় পর পর কথাটাকে তুমি এভাবে বলতে পারো, একই সময় পর পর। নির্দিষ্ট সময় পর পর বা একই সময় পর পর এর মধ্যে কোনো পার্থক্য আছে? না। তাহলে কোন বস্তু যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে
একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন ওই বস্তুর গতিটাকে আমরা বলতে পারি কি গতি? পর্যায়বৃত্ত গতি। কোন একটা গতিশীল বস্তু যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন তার গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন একটু একটা প্রশ্নের উত্তর দাও। পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য ঘুরতেই হবে এমন কোন শর্ত কি এর মধ্যে আছে? কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরাই লাগবে এমন কোন শর্ত আছে? এটা কিন্তু শর্ত নাই, ঘোরার কোনো শর্ত এর মধ্যে নাই। এবার দেখো, এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা কি ঘূর্ণন গতি হয়েছে? পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছিল, এটা কি ঘূর্ণন গতি হয়েছে? না। এখন দেখো তো এরা কি পর্যায়বৃত্ত হচ্ছে কিনা? তোমরা 4 জন 5 জন যদি কথা বলতে চাও, তাহলে বিষয়টা খুবই বিরক্ত লাগতেছে। আমি পড়াচ্ছি, তোমরা কন্টিনিউয়াস কথা বলতেছো। এই ক্লাসে আসছো কি জন্য? তোমাদের অবশ্যই অসুবিধা আছে জন্যই আসছো, ল্যাকিংস আছে বলেই আসছো। এখানে এসে যদি কথা বলো তাহলে লাভ কি হবে? সবাই মনোযোগ দিয়ে শুনছো, তোমরা কথা বলতেছো। দেখো আরেকবার একটু বলি, এই যে পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য কিন্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেই হবে এমন কোনো কথা নাই, ঘুরতেই হবে এমন কোনো কথা নাই। এখন তুমি তাকাও, এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছিল, এটা তো ঘূর্ণন গতি হচ্ছিল না। কেন হচ্ছিল না? সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে না, সেই জন্য। এখন কথা হচ্ছে, এটা কি পর্যায়বৃত্ত গতি হবে? পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য যে 3টা শর্ত মেনে চলা দরকার, যদি তারা মানে তাহলে পর্যায়বৃত্ত হবে। দেখি তো মানে কিনা। তো ধরো গতিপথের উপর একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করতে হবে, কল্পনা করলাম এটাই সেই বিন্দু, ধরো এ পয়েন্ট কল্পনা করলাম গতিপথের উপর অবস্থিত এই বিন্দুকে। তারা দেখো তো একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে কিনা। পৃথিবী সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট দিক থেকেই কিন্তু অতিক্রম করে, নাকি কখনো এরকম করে যে একবার ডান দিক দিয়ে গেলাম, বোরিং লাগতেছে, উল্টা পাশ দিয়ে আসি? এরকম কি পৃথিবী করে কখনো যে একবার ডান দিক থেকে এই পাশে আর একবার বাম দিক থেকে এই পাশে, বোরিং লাগলে উল্টা দিকে আসে? না। তাহলে একটা নির্দিষ্ট দিক থেকেই ঘোরে। আর নির্দিষ্ট সময় পর পর ঘোরে কিনা। দেখো পৃথিবীটা এই এ পয়েন্ট থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসতে কতদিন সময় লাগবে বলতে পারবা? 365 দিন, 1 বছর, বার্ষিক গতি আমরা এটাকে বলি। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে তার সময় লাগে 365 দিন, আরো একবার ঘুরে আসতে 365, আরো একবার, এরকম প্রত্যেকবার একটা নির্দিষ্ট সময় কিন্তু লাগবে। তাহলে দেখো তো গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে কিনা? করতেছে তো। তাহলে যেহেতু এই 3টা শর্ত মেনে চলতেছে, তাই তার গতিটাকে, এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, এটাকে ঘূর্ণন গতি না বললেও কি গতি বলা যাবে? পর্যায়বৃত্ত গতি বলা যাবে। ক্লিয়ার? আমাদের স্টুডেন্টদের পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা জিজ্ঞেস করলে তারা শুরু করে এরকম। দেখো ভুলটা কোথায় করে, মনোযোগ দিয়ে খেয়াল করো। তারা শুরু করে এরকম, কোন বস্তু যদি একটি বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, প্রথমেই শুরু করে একটা বিন্দুকে কেন্দ্র করে, কেন্দ্র করে যখনই লিখবে তখনই জিরো। কারণ পর্যায়বৃত্ত হওয়ার জন্য কেন্দ্র করে ঘোরার কোনো শর্ত নাই, ঘুরতেই হবে এমন কোনো শর্ত নাই। হ্যাঁ, তুমি যে দুইটা উদাহরণ এখন পর্যন্ত দেখছো, দুটাতেই ঘুরতেছে, এটা সত্য, কিন্তু ঘুরতেই হবে এমন কোনো শর্ত নাই। তাহলে ভাইয়া পর্যায়বৃত্ত গতি কি ঘূর্ণন বাদ দিয়ে অন্য কিছু হইতে পারে? হ্যাঁ হইতে পারে। লেখো কথাটা, খুবই ইম্পর্টেন্ট কথা। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক হয়। মানে 3টাই হওয়ার পসিবিলিটি আছে। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, ইভেন সরল রৈখিকও হইতে পারে। তাহলে এখন ঘটনা হচ্ছে, লিখলেই তো আর বিশ্বাস করা যাবে না, প্রমাণ দেখাইতে হবে। প্রমাণ না দেখালে তো বিশ্বাস করা যাবে না। এখন দেখো পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, তার উদাহরণ কি? ওই যে ঘড়ির কাঁটা বৃত্তাকার হইতে পারে না? হইতে পারে। বৃত্তাকার পুরো পারফেক্ট সার্কুলার পথে ঘোরে সে, তাহলে এটা পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার মেনে চল, মানে এটা আমি বুঝতে পারলাম, মেনে নিছি। উপবৃত্তাকারও মেনে নিলাম। কেমনে? এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, এটা কি পারফেক্ট সার্কুলার পথ? না, এটা কিন্তু উপবৃত্তাকার পথ, পারফেক্ট বৃত্তাকার কোনো পথ নয়, এটা উপবৃত্তাকার পথ। তাহলে এটাও আমি মেনে নিলাম। কিন্তু ভাইয়া আমার মানতে খুবই কষ্ট হচ্ছে, কি সরল রৈখিক আবার কেমনে পর্যায়বৃত্ত হয়? যা বললেন এই কথা অনুযায়ী সরল রৈখিক তো হওয়ার কথা না। সরল রৈখিক মানে কি? সোজা পথে চলবে। তো সোজা পথে চলমান কোন একটা বস্তু পর্যায়বৃত্ত হচ্ছে, এটা আমি মানতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। চলো আমরা একটু মানানোর চেষ্টা করি, প্রমাণ করানোর চেষ্টা করি। আচ্ছা, জি কোশ্চেন করেন। 366 দিনের গল্প, 1 মাসে কয় দিন? আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি একটু রিপিট করি যাতে এখানে থাকে। কোশ্চেনটা তুমি করলা যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365 দিন প্রত্যেকবার লাগে। আচ্ছা, তাহলে 4 বছর পর পর যে 366 দিন,
অ্যাকচুয়ালি বলো তো পৃথিবী সূর্যের চারদিকে করতে কতটুকু সময় লাগে? 365 দিন 48 মিনিট, 4 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমরা যখন হিসাবটা করি এত, মানে ধরো হিসাব করো 365 দিনে কয় ঘন্টা, 365 দিনে কয় মিনিট, 365 দিনে কয় সেকেন্ড, তার তুলনায় 4 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড অতি নগণ্য না? বিপুল পরিমাণের সাথে তুলনা করলে এই নগণ্য হিসাবটাকে ক্যান্সেল করা যায় বা হিসাবের বাইরে ধরা যায়। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 1 মাসে কয় দিন, তুমি কি উত্তর দিবা? 1 মাসে কয় দিন? 30 দিন। তুমি কি বলবা জানুয়ারিতে 31, ফেব্রুয়ারিতে 28, 4 বছর পর ফেব্রুয়ারিতে 29? সামনে কেউ বলে? যদি বলে 1 মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। 4 সপ্তাহে 4 সপ্তাহ 28 দিন, কেন আরো 2-3 দিন তো থাকি? এরকম কি কেউ বলে? না। আদর্শ মানের হিসাবের সময় জেনারেল যে কথাটা সবাই আমরা বলি সেটাই আমরা সবসময় ক্যালকুলেশনে নিয়ে আসি। আবার একদিনে যে 24 ঘন্টা বলি, এটাও কি 24 ঘন্টা অ্যাকুরেট? এখানেও ঘাটতি আছে না? হ্যাঁ। তো আমরা ওইভাবে বলি না। আমরা ধরো মানে বিপুল পরিমাণের হিসাবের জায়গায় ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে, সেখান থেকে যদি 5 টাকা হারায় যায় তুমি টের পাবা না। 1 কোটি টাকা থেকে 5 টাকা হারায় গেলে তুমি টের পাবা না। এইরকম একটা অবস্থা। অনেক বড় মানের সাথে কনসিডারেশনে যখন খুবই ক্ষুদ্র মান আসে তখন আমরা এটাকে ধরি না। মানে একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে গেলে ধরতে হবে, তাছাড়া ধরার দরকার নেই। জি স্যার। কোনটা? হ্যাঁ লাগাও। বাসা থেকে সোয়েটার পরে আসলেই তো হইতো। এখানে এতগুলা মানুষ থাকার কারণে এখানে আরো গরম লাগার কথা। হ্যাঁ, এক একটা বডির টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস প্লাস লাগাই দিতে হবে, তাছাড়া থাকবে না। আর কিছুক্ষণ এরকম থাকলে ফ্যান দেওয়া লাগবে। বসো, তাড়াতাড়ি বসো। আচ্ছা, পড়াশোনা করি। আমি মাঝখানে ব্রেক দিব, টেনশন নাই, আমি পড়ানোর মাঝখানে ব্রেক দিয়ে দিব। একটা না বেশিক্ষণ ফিজিক্স পড়লে বোরিং লাগবে। আচ্ছা দেখো, আমরা যেটা বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে সেটা কি? পর্যায়বৃত্ত গতি। ভাইয়া সরল রৈখিক আমি মানতেই পারতেছি। ওই যে বাংলা ছবিতে ডায়লগ থাকে না, চৌধুরী সাহেবই আমি বিশ্বাস করি না, এইরকম অবস্থা যে পর্যায়বৃত্ত গতি সরল রৈখিক হয় এই আমি বিশ্বাস করি না। চলো বিশ্বাস করানোর চেষ্টা করি। আচ্ছা ধরো এই যে এই বস্তুটা কি এখানে পিছনে ক্যামেরা থেকে দেখো তো, এটা কি ক্যামেরাতে আসতেছে? আসতেছে না। দেখা যাচ্ছে না? না পরে বোঝা যায়, ব্রাইটনেস কমে গেছে। অটো ব্রাইটনেসে ব্রাইটনেস কমে গেছে, ফুল ব্রাইটনেসে দেখা যায়। আচ্ছা যাই হোক, তো কল্পনা করো ধরো আমি এদিক থেকে গতিশীল হবো আর এখানে একটা বিন্দু বা এখানে একটা অবজেক্ট কোনো কিছু আছে কল্পনা করে। ধরো আমি এখান থেকে এদিকে যাবো আর আসবো। দেখো আমি গতিশীল হচ্ছে, এখান থেকে গতিশীল হয়ে এই পাশে গেলাম, এখান থেকে আবার গতিশীল হয়ে এই পাশে গেলাম। দেখো তো আমি যে পথে গতিশীল হচ্ছে এটা কি সরলরৈখিক পথ না বৃত্তাকার পথ? সরলরৈখিক পথ গতিশীল হচ্ছে। তাহলে আমার গতিটাকে পর্যায়বৃত্ত গতি যদি প্রমাণ করতে পারি তাহলেই সরলরৈখিক গতিও পর্যায়বৃত্ত গতি হয় সেটা প্রমাণ করা হয়ে যাবে, বা পর্যায়বৃত্ত গতি সরলরৈখিক হয় সেটাও প্রমাণ করা হয়ে যাবে। কি করতে হবে? আমার গতিটা পর্যায়বৃত্ত সেটা প্রমাণ করতে হবে। এখন ধরো আমি কোনোভাবে এটা মেনটেন করতেছি যে আমার এই বিন্দু থেকে, ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যাইতে 2 সেকেন্ড সময় লাগতেছে, আবার এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আসতেও 2 সেকেন্ড সময় লাগতেছে। কোনোভাবে আমি মেনটেন করতেছি। ধরো আমি রোবট, এখান থেকে যাইতে এই পর্যন্ত আমার 2 সেকেন্ড লাগে, আসতে আবার 2 সেকেন্ড লাগে। হিউম্যান হলে তো একটু ইরর আসবেই, হিউম্যানের ইরর হয়, মেশিনের সচরাচর ইরর হয় না। যদি ইরর হয় তাহলে সেটাও হিউম্যানেরই দোষ। মেশিন যদি ভুল করে সেটার দায়ভারও কিন্তু মানুষের, কারণ মেশিনের তো আসলে বুদ্ধি টুদ্ধি নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাদ দিলে, ওটা এখন আসছে। তো ধরো আমি এখান থেকে এই পর্যন্ত যাচ্ছি, আমার লাগতেছে 2 সেকেন্ড, আবার এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতেছি, আমার লাগতেছে 2 সেকেন্ড। এটা হচ্ছে আমার গতিপথ। তাহলে গতিপথে এখান থেকে শুরু করে, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে আবার এই পর্যন্ত আসতে কয় সেকেন্ড লাগবে? 4 সেকেন্ড লাগবে। এখান থেকে গিয়ে আবার এই পর্যন্ত আসতে কয় সেকেন্ড লাগছে? 4 সেকেন্ড। আচ্ছা মনে মনে কল্পনা করো, দিব্য দৃষ্টি, আচ্ছা কল্পনা না, ধরো যে এটা একটা বিন্দু, গতিপথের উপর অবস্থিত এটা একটা বিন্দু। খেয়াল করো, আমি দেখো এই যে এই বিন্দুটাকে এখান থেকে ক্রস করতেছি কিনা? ক্রস করতেছি, করতেছি। দেখো আমার গতিপথের একটা বিন্দু আমি কনসিডার করে ফেলছি। এবার কি প্রমাণ করতে হবে? এই বিন্দুটাকে আমি সর্বদা একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছি, এটা প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা দেখি, এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, বিন্দুটাকে ক্রস করতেছি কিনা দেখো তো। করতেছি। আমার অভিমুখ কোন দিকে? গতিশীলতার দিক এই দিকে, তাই না? এই দিক দিয়ে অতিক্রম করতেছি। প্রত্যেকবার এই দিক থেকে অতিক্রম করা লাগবে, তাই কিনা? আচ্ছা অতিক্রম করে এই পাশে গেলাম, ঘুরে আবার আসলাম, বিন্দুকে অতিক্রম করতেছি, করতেছি, কিন্তু কোন দিকে? উল্টা দিকে হয়ে গেল। কিন্তু এখানে কি বলছে? একই দিক থেকে বা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করা লাগবে। তাহলে কি পর্যায়বৃত্ত গতি হচ্ছে? আমার গতি কি পর্যায়বৃত্ত হচ্ছে? ভাইয়া ফেল করে গেলেন। সরলরৈখিক গতি প্রমাণ করতে চাইলেন পর্যায়বৃত্ত, কিন্তু দিক তো সেম থাকলো না। থামো, আমি কি এখানে থেমে দেবো? আমি তো গতিশীল, যাচ্ছি, আবার ঘুরে আসলাম, আবার অতিক্রম করতেছি, একই দিক হয়েছে, একই দিক হয়েছে না? এবারও ডিরেকশন এইদিকে।
তাহলে নির্দিষ্ট দিক মেনটেন করছে করছে। আমি তো এইভাবেই গতিশীল হবে। দেখো এখান থেকে ঘুরে আবার এদিক দিয়ে যখন যাচ্ছি তখন পর্যাবৃত্ত হয় নাই, আবার ঘুরে যখন এইদিকে যাচ্ছি তখন যায় কি হইলো, পর্যাবৃত্ত হইলো। ক্লিয়ার? আচ্ছা এবার ভাই নির্দিষ্ট সময়, আচ্ছা তুমি একটু ঘড়ির সেকেন্ডের কাটার কথা কল্পনা করো। সেকেন্ডের কাটা, এই যে এ বিন্দু থেকে ঘুরে এই বিন্দু পর্যন্ত আসতে কতক্ষণ লাগে? 60 সেকেন্ড। 9 থেকে ঘুরে 9 পর্যন্ত আসতে, 6 থেকে ঘুরে 6 পর্যন্ত আসতে, তাহলে পুরো গতিপথের টাইম যদি 60 সেকেন্ড হয়, যে কোনো একটা বিন্দুকে ঘুরে আবার ওই বিন্দু পর্যন্ত আসতে তো একই সময় লাগবে। আচ্ছা তাহলে আমার পুরো গতিপথের টাইম যেন কত ধরছিলাম? যাওয়া আসা মিলে 4 সেকেন্ড, গতিপথ 4 সেকেন্ড। এখন দেখো এখান থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে যদি 4 সেকেন্ড লাগে, এই বিন্দুটাকে অতিক্রম করে আবার এই দিক থেকে গিয়ে আবার যখন আমি এই বিন্দুর কাছে আসব কতক্ষণ লাগবে? 4 সেকেন্ডই লাগবে। তাহলে প্রত্যেকবার যদি এই নির্দিষ্ট সময় আমি মেনটেন করতে পারি, তাহলে দেখো 3টা পয়েন্টকে স্যাটিসফাই করছি আমি। তাহলে আমার গতিটাকে কি আমি এখন পর্যাবৃত্ত বলতে পারবো? আমার গতিশীলতার দিক আসলে কি সরলরৈখিক ছিল কিনা? তাহলে সরলরৈখিক গতি ও পর্যাবৃত্ত যে হইতে পারে সেটা কি ক্লিয়ার? তাহলে এখন কি চৌধুরী সাহেবের মতো চিল্লাপাল্লা করবা? বিশ্বাস করি না। বিশ্বাস কি হয়েছে? আচ্ছা তাহলে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক তিনটাই হওয়া সম্ভব। এই কারণেই তুমি যখন পর্যাবৃত্তের সংজ্ঞার ভিতরে কেন্দ্র করে শব্দটা দিবা, স্যার দিবে 0। কেন্দ্র করা যাবে না, মানে কেন্দ্র না করলেও পর্যাবৃত্ত হইতে পারে। আচ্ছা তাহলে পর্যাবৃত্ত গতি কি ক্লিয়ার? চলো আমরা এবার পড়বো হচ্ছে লাস্ট, এবার হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, আচ্ছা এটা দোলনার গতি দিয়ে আমরা কনসিডার করতে পারি বা একটা পেন্ডুলামের গতি দিয়ে কনসিডার করতে পারি। হ্যাঁ, সরল স্পন্দন গতি বা সরল দোলন গতিও বলা যাইতে পারে। ইংরেজি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো ধরো এটা একটা অবজেক্ট, এখান থেকে এরকম করে দুলে এই পর্যন্ত যায়, আবার ঘুরে এই পর্যন্ত আসে। ওই যে আমি যেভাবে হাঁটতেছিলাম সেম, জাস্ট এটা একটু কার্ভেচার পথে, মানে একটু কার্ভ পথে এরকম যাতায়াত করতেছে। এই পাশে যাচ্ছে আবার এই পাশে আসতেছে। ধরো তার এখান থেকে এই পর্যন্ত যাইতে লাগে 2 সেকেন্ড, আবার আসতে লাগে 2 সেকেন্ড। তাহলে যে অবস্থান থেকে যাত্রা শুরু করতেছে ঘুরে আবার সেই অবস্থান পর্যন্ত আসতে কতক্ষণ লাগতেছে? 4 সেকেন্ড। গতিপথের যেখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার ওই পর্যন্ত আসতে যে সময় লাগে তাকে বলা হয় তার পর্যায়কাল। যেখান থেকে শুরু ঘুরে আবার ওই পর্যন্ত আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। যেখান থেকে শুরু ঘুরে আবার ওই পর্যন্ত আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এই যে বস্তুটা যে এরকম করে দুলতেছে, এর পর্যায়কাল কত সেকেন্ড? 4 সেকেন্ড। এর পর্যায়কাল কত সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে দেখো এই টোটাল পর্যায়কালের অর্ধেক সময়, টোটাল পর্যায়কাল 4 সেকেন্ড, এর অর্ধেক সময় মানে কত সেকেন্ড? 2 সেকেন্ড। এই টোটাল পর্যায়কালের অর্ধেক সময় দেখো তো যে দিকে যাচ্ছে, টোটাল পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় মানে বাকি 2 সেকেন্ড তারা কি একই দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে না এক্সাক্ট বিপরীত দিকে? একবার এই দিকে আর একবার এই দিকে, একবার এই দিকে একবার এই দিকে। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় যে দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় কি সেই দিকে গেল? সেই দিকের বিপরীত দিকে। তাহলে পর্যায়কাল এর অর্ধেক সময় যাচ্ছে একদিকে, যে কোনো একদিকে, আর বাকি অর্ধেক সময় আগের গতির দিকে, নাকি আগের গতির বিপরীত দিকে। যদি গতিশীল হয় এইভাবে কোনো বস্তু, তখনই তার গতিটাকে বলতে পারবো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হওয়ার শর্ত কি? সরল স্পন্দন গতি হওয়ার শর্ত হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় যাইতে হবে একদিকে, আর বাকি অর্ধেক সময় যাইতে হবে তার বিপরীত দিকে। পর্যায়কালের অর্ধেক সময় যাইতে হবে একদিকে, বাকি অর্ধেক সময় যাইতে হবে তার বিপরীত দিকে। যদি এইভাবে কেউ গতিশীল হয় তখন তার গতিটাকে বলতে পারবো সরল স্পন্দন গতি বা সরল দোলন গতি। স্পন্দন গতি বা এটাকে সরল দোলন গতিও বলা যাইতে পারে। সরল স্পন্দন গতি বা সরল দোলন গতি। এখন একটা জিনিস চিন্তা করে বলো, এই যে এই বস্তুটার গতিটাকে আমি সরল দোলন গতি বলতেছি, এর গতিটা পর্যায়বৃত্ত হওয়ার জন্য যত শর্ত মানা দরকার, এই বস্তু কি সেই শর্তগুলা মানছে কিনা? এগুলো একটু চেক করি। পর্যায়বৃত্ত হওয়ার জন্য যে যে শর্ত মানা দরকার এটা মানছে কিনা।
চিন্তা করো, এটা হচ্ছে তার গতিপথ। গতিপথের উপর যে কোনো একটা বিন্দুকে আমি কনসিডার করলাম, ধরো এ নামক একটা বিন্দুকে আমি কনসিডার করলাম। গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একটা নির্দিষ্ট দিক থেকেই অতিক্রম করতে হবে, একই দিক থেকে অতিক্রম করতে হবে যদি পর্যায়বৃত্ত হতে চায়। তাহলে দেখো, এখান থেকে যখন এই বিন্দুকে অতিক্রম করতেছে, এই রকম একটা ডিরেকশন থেকে অতিক্রম করতেছে, এই দিক থেকে অতিক্রম করতেছে কিনা দেখো তো, করতেছে। আচ্ছা, তারপরে যখন ঘুরে আসতেছে তখন তো উল্টা দিক হয়ে গেল, উল্টা দিক হয়ে গেল না? তখন কি পর্যায়বৃত্তর শর্ত মেনে চললো? না। কিন্তু এই বস্তুতে এখানে থেমে থাকবে না, আবার যাবে। আবার যাবে কিনা বলো তো? আবার যখন যাবে তখন কি একই দিক থেকে হইলো কিনা বলেন? একই দিক থেকে হয়েছে। তাহলে একবার যাচ্ছে, আবার যখন আসতেছে তখন পর্যায়বৃত্ত হয়নি, আবার ঘুরে যখন যাচ্ছে তখন যে কি হইলো? পর্যায়বৃত্ত। তাহলে একই দিক থেকে অতিক্রম করতেছে কিনা? করতেছে। এবার নির্দিষ্ট সময় পর পর কিনা? এখান থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে 4 সেকেন্ড লাগে। তাহলে এ বিন্দু থেকে ঘুরে এই বিন্দু পর্যন্ত আসতে কয় সেকেন্ড লাগবে? 4 সেকেন্ডই লাগবে। এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতে 4 সেকেন্ড লাগে, তাহলে এ থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে 4 সেকেন্ড লাগবে। তাহলে নির্দিষ্ট সময় পর পরও মেনে চললো। তাহলে এই যে বস্তুটা, যারা সরল স্পন্দন গতি, যে সরল স্পন্দন গতিতে গতিশীল, সে পর্যায়বৃত্ত হওয়ার জন্য যত শর্ত মেনে চলা দরকার সবই কি মানছে? তাহলে এর গতিটাকে কি আমি পর্যায়বৃত্ত বলতে পারবো কিনা? তাহলে এর গতিটা অবশ্যই কি গতি? এটা অবশ্যই একটি পর্যায়বৃত্ত গতি। আসলে সরল স্পন্দন গতি হলো বিশেষ এক ধরনের পর্যায়বৃত্ত গতি, বিশেষ এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এখন ঘটনা হচ্ছে, এটা যে পর্যায়বৃত্ত গতি সেটা তো আমি বুঝাইতে পারছি, এর বিশেষত্বটা কি? বিশেষ এক ধরনের পর্যায়বৃত্ত গতি সেটা যে বললাম, এর বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে অর্ধেক সময় তাকে একদিকে যাইতে হবে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসতে হবে। কিন্তু এই যে ঘড়ির কাঁটা কি বিপরীত দিকে আসে? তাহলে এটাকে আমি পর্যায়বৃত্ত বলতে পারতেছি, কিন্তু সরল স্পন্দন কি বলতে পারবো না। আবার এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটাকে পর্যায়বৃত্ত বলা যাবে, কিন্তু এটাকে কি আমি সরল স্পন্দন বলতে পারবো না। এইটার দিকে তাকাও, এটাকে পর্যায়বৃত্ত বলা যাবে, পর্যায়বৃত্ত বলা যাবে। পর্যায়বৃত্ত হওয়ার জন্য যা শর্ত দরকার সবই কি মানছে? মানছে, তাহলে পর্যায়বৃত্ত বলা যাবে। এটাকে কি সরল স্পন্দন বলা যাবে? বলা যাবে। তাহলে যে সরল স্পন্দন বা যারা সরল স্পন্দন গতিতে গতিশীল তারা সবাই কি গতিতে গতিশীল? পর্যায়বৃত্ত গতিতে গতিশীল। কিন্তু যারা পর্যায়বৃত্ত গতিতে গতিশীল তারা সবাই কি সরল স্পন্দন গতিতে গতিশীল? তাহলে সম্পর্ক কি আসতেছে? সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। কেন সব পর্যায়বৃত্ত সরল স্পন্দন নয়? কারণ সকল পর্যায়বৃত্ত গতিতে গতিশীল বস্তু তার উল্টা দিকে আসে না। সবাই তো উল্টা দিকে আসে না, কেউ আসে কেউ আসে না। কারো মনে চাইলে সে ঘুরে আসে, কারো যদি মনে না চায় সে আসবে না। কথাটা কি ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা উদ্ভাবনমূলক প্রশ্ন, সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হলেও সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে এটার উত্তরে কিভাবে অ্যান্সার করতে হবে? এখানে কিভাবে উত্তর করতে হবে? উত্তরের বেলায় আমাদের কি করতে হবে? এখানে আগে দুইটার সংজ্ঞা দিতে হবে। তো সরল স্পন্দনের সংজ্ঞাটা কেমন? সরল স্পন্দনের সংজ্ঞা আমরা এভাবে বলবো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, এটা সংজ্ঞার ভিতরে উল্লেখ করতেই হবে। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কেন? কারণ যারা সরল স্পন্দনে গতিশীল তারা সবাই অ্যাকচুয়ালি পর্যায়বৃত্ত গতিতে গতিশীল। তাহলে বলবো, পর্যায়বৃত্ত গতিতে গতিশীল কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আগের গতির বিপরীত দিকে চলে, তবে তার গতিটাকে আমরা বলতে পারবো কি গতি? কি গতি বলতে পারবো বলো তো? সরল স্পন্দন গতি। তারপরে দিব পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা। পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা কি? কোন বস্তু যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন তার গতিটাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। দুইটা সংজ্ঞা দিলা। তারপরে এই লাইনটা লিখবো যে পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরল রৈখিক হতে পারে। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক হতে পারে। তারপরে
এখানে সংজ্ঞা লেখার দরকার নাই, সংজ্ঞা তুমি অন্য কারো কাছ থেকেও তুলে নিতে পারবে। এখানে বোঝো, আমি যদি একটা ক্লাসে সংজ্ঞা লেখে লেখে সবকিছু করে করতে চাই, আমি কভার করতে পারবো না। একটু আগেও বললাম, নোটটা কারো কাছ থেকে কালেক্ট করে নিলেই হবে, বেশ কয়েকজনের কাছে আছে, কারো থেকে একটু কালেক্ট করে নিও। আর এখন এমন ভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো যাতে বাসায় গিয়েও লিখতে পারো। তুমি এভাবে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো যাতে বাসায় গিয়ে তুমি নিজের মতো করে বানাতে পারো। আচ্ছা, তাহলে প্রথমে সংজ্ঞা দিলাম, সরল স্পন্দনের সংজ্ঞা, তারপরে পর্যায়বৃত্তের সংজ্ঞা, তারপরে বলবো পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে। তারপরে বলবো কি, পর্যায়বৃত্ত সরল স্পন্দন গতি হওয়ার জন্য পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে হয়। লাস্টে কি বলবো, সরল স্পন্দন গতি হওয়ার জন্য পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে হয়। কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিতে গতিশীল বস্তু, সকল পর্যায়বৃত্ত গতিতে গতিশীল বস্তু এভাবে চলে না। তাই প্রশ্নের লাইন আরেকবার রিপিট করি, প্রথমে সরল স্পন্দনের সংজ্ঞা, তারপরে পর্যায়বৃত্তের সংজ্ঞা, তারপরে বলবা পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক হতে পারে। আর সরল স্পন্দন গতি হওয়ার জন্য পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে হয়। কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিতে গতিশীল বস্তু এভাবে চলে না। তাই প্রশ্নের লাইন। অ্যান্সার কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই 5 ধরনের গতি নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমরা কি নিয়ে আলোচনা করব? এবার রাশি নিয়ে আলোচনা করব। রাশি কি জিনিস? মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায়, সহজ কথায় যা পরিমাপযোগ্য তাই রাশি। রাশি কাকে বলে? মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা বলবো রাশি। দিক নির্ভরশীলতায় বা দিক নির্ভরতায় রাশি হচ্ছে 2 প্রকার। দিকের উপর ভিত্তি করে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, যেটার আরেকটা নাম হচ্ছে অদিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা অপর নাম হচ্ছে দিক রাশি। ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে স্কেলার রাশি কি? দেখো, যেহেতু এটা রাশি তাহলে তাকে পরিমাপ করা যাবে, যেহেতু এটা রাশি তাই তাকে পরিমাপ করা যাবে। যাকে পরিমাপ করা যায় তাকে পরিমাপের জন্য অবশ্যই একটা সংখ্যা বা মানের প্রয়োজন হয়। তাহলে স্কেলার রাশি বা অদিক রাশি প্রকাশের জন্য অবশ্যই একটা মানের প্রয়োজন হবে। এবার তার সাথে সাথে যেহেতু দিক নির্ভরতায় প্রকারভেদ হচ্ছে, দিকের বিষয়টা আসে। তাহলে একটু খেয়াল করে দেখো, স্কেলার রাশির আরেক নাম কি? অদিক। দেখো, হচ্ছে ঋণাত্মক অর্থ প্রকাশ করে, যেরকম কাজ, অকাজ ঋণাত্মক অর্থ প্রকাশ করে। তাহলে অদিক, অদিক মানে কি? দিকের প্রয়োজন নেই, তাহলে দিকের প্রয়োজন নাই। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা বলবো স্কেলার রাশি। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি তাহলে কি? যেহেতু রাশি তাহলে তাকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হবে। আর দিক রাশি, দেখো তো নাই, তার মানে এখানে দিকেরও প্রয়োজন হবে। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি থেকে এমসিকিউ আসে। তাহলে আমরা একটু মনে রাখার টেকনিক দেখি। স্কেলার রাশি, আমি যে কয়েকটা লিখতেছি এর বাইরেও আরো অনেক স্কেলার রাশি আছে, তবে যে কয়েকটা আমি লিখবো এগুলো পরীক্ষায় বেশি আসে, এসএসসি এবং এইচএসসি পর্যন্ত এগুলাই বেশি আসবে। স্কেলার রাশির উদাহরণ মনে রাখার উপায় হচ্ছে, ধরো আমরা কাজল নামক একজন ছেলের গল্প শুনতেছি। সে হঠাৎ করে অতি প্রাকৃতিক কিছু ক্ষমতা পেয়ে গেছে, দৈব শক্তি, ধরো সুপারম্যানের মতো উঠতে পারে বা স্পাইডারম্যানের মতো জাল ছুটতে পারে, এরকম কিছু দৈব ক্ষমতা তার শরীরের মধ্যে চলে আসছে। কাজলের শরীরের দৈব ক্ষমতা, সেই ক্ষমতা আবার সে কি করছে? হারায় ফেলছে, লস হয়ে গেছে। কিভাবে? প্রেসার দিচ্ছিল সবাই, চাপে পড়ে 2 দিনে ভাষায় দিছে। এখন কাজল থেকে তুমি মনে রাখবা হচ্ছে কাজ, শরীর থেকে মনে রাখবা শক্তি, দৈব থেকে মনে রাখবো দৈর্ঘ্য, ক্ষমতা নিজেই একটা রাশি, চাপ, এটাকে আমি একটু সার্কেল করলাম। চাপকে আমরা স্কেলার রাশির মধ্যে লিখলেও চাপ মূলত স্কেলার রাশি নয়, চাপ আসলে টেনসর নামক একটা রাশি। তো টেনসর কি জিনিস আমরা ভবিষ্যতে যখন পঞ্চম অধ্যায় পড়বো তখন হালকা করে একটু আলোচনা করে দিব। 2 থেকে মনে রাখবো দূরত্ব, দিন থেকে মনে রাখবো কি? দৈর্ঘ্য লিখছি, দূরত্ব লিখছি, দ্রুতি লিখতে পারি, দূরত্ব লিখছি। ভা থেকে মনে রাখবো হচ্ছে ভর, সাল থেকে মনে রাখবো সময়, দূরত্ব লিখছি। আচ্ছা, দূরত্ব হয়ে গেল না।
এইগুলা বেশি আসে, এর বাইরে আরো অনেক স্কেলার রাশি আছে, তবে এইগুলা বেশি আসে এসএসসি লেভেলে, এইগুলা বেশি আসে। ইভেন তুমি মেডিকেল অ্যাডমিশনের দিকে চলে গেলেও এইগুলাই বেশি আসবে। তো স্কেলার রাশি মনে রাখার এই উপায়টা দিয়ে আমরাই কয়েকটা স্কেলার রাশি একটু মনে রাখতে পারবো, তারপরেও প্রত্যেকটা রাশি সম্পর্কে তুমি জানতে পারবা। যখন কোনো রাশি সম্পর্কে প্রিসাইজলি জানবা, তখন সেটা স্কেলার না ভেক্টর এমনি বের করে ফেলতে পারবা। তো এবার ভেক্টর রাশি মনে রাখার উপায়, এটার জন্য আমরা একটা লাইন মনে রাখবো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই প্রিয়তম আবার তোমার প্রিয়তম লেখো না, তাহলে আবার রাশি মিলবে না। এই প্রিয়তম বানান কিন্তু এইটা, নিজের প্রিয়তম বানান লিখলে তাহলে আর হবে না। এখানে ভ থেকে মনে রাখবা ভরবেগ, বে থেকে মনে রাখবা বেগ, স থেকে মনে রাখবা স্মরণ, ব বল। না ভাইয়া, তাহলে এস দিয়ে এস এরিয়াতে যাবে। পৃথিবীতে ইংরেজির যে অ্যালফাবেট, সেই অ্যালফাবেটের সংখ্যা মাত্র 26টা, রাশি 26টা না, এই জন্য একাধিক আসে। পৃষ্ঠটান, ওতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ। তাহলে ওখানে পয়ের অভাবে রশি আর এখানে পয় দিতাম, কত পয়? এটা টেকনিক, তুমি 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 ডাইরেক্ট হচ্ছে রাশির নাম মনে রাখো, তুমি ছন্দ দিয়ে মনে রাখো না। ভাতে মনে রাখবা হচ্ছে ভ্রামক, সেতে মনে রাখবা সান্দ্রতা, প্রেতে হচ্ছে প্রাবল্য, আর মেয়েতে হচ্ছে মহাকর্ষীয় বল। এর মধ্যে পৃষ্ঠটান, ভ্রামক, সান্দ্রতা, এই তিনটা রাশি সম্পর্কে তুমি এসএসসি লেভেলে জানতে পারবে না, এইচএসসি তে দিয়ে শিখতে হবে। প্রাবল্য শিখবা, 10ম অধ্যায়ে শিখবা। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ঠিক আছে, সবই আছে। এক্ষেত্রে ভরবেগ, ভরবেগ শিখবা হচ্ছে 3য় অধ্যায়ে, বেগ শিখবা, বেগ স্মরণ শিখবা হচ্ছে এই অধ্যায় 2য় অধ্যায়, বেগ স্মরণ ত্বরণ মন্দন এগুলা সবই 2য় অধ্যায়ে শিখবা। বল ভরবেগ ওজন এগুলা শিখবা 3য় অধ্যায়, এটাও 3য় অধ্যায়ে। প্রাবল্য শিখবা 10ম অধ্যায়ে, আর বাকিগুলো এইচএসসি লাইফে শিখবা। তো যেহেতু ছন্দ আছে, ছন্দের মধ্যে মনে রাখার জন্য এটা লেখা হয়েছে। তাহলে ভেক্টর রাশিগুলা এখান থেকে আমরা মনে রাখার চেষ্টা করব। এবার কতগুলো রাশি নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা আছে, স্মরণ, দূরত্ব, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এই 6টা রাশি নিয়ে আমরা একটু আলোচনা করব, তাহলে আমাদের শেষ হবে। কতগুলো রাশি নিয়ে আমাদের আলোচনা, প্রথমে আমরা হচ্ছে দূরত্ব ও স্মরণ নিয়ে পড়ব। দূরত্ব ও স্মরণ, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, আর স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে খুবই সহজ একটা উদাহরণের সাহায্যে আমরা জিনিসটাকে বুঝতে চেষ্টা করি। দূরত্ব মানে মোট অতিক্রান্ত পথ। একটা বস্তু মোট যতটুকু পথ অতিক্রম করে সেটাই তার দূরত্ব। একটা বস্তু মোট যতটুকু পথ অতিক্রম করে সেটাই তার দূরত্ব। তো ধরো এখান থেকে একটা বস্তু এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এ থেকে বি পয়েন্টে গেল, তারপরে বি থেকে ধরো সি পয়েন্টে গেল, বি থেকে এরকম সি পয়েন্টে আসলো, সি থেকে আবার ধরো ডি পয়েন্টে আসছে, এ বি সি হয়ে ডি পয়েন্টে আসছে, এ বি সি হয়ে ডি পয়েন্টে আসছে। তো ধরো এ থেকে বি পর্যন্ত এইটুকু পথের দৈর্ঘ্য পরিমাপ করে আমরা পাইলাম 20 মিটার, এইটুকু পথের দৈর্ঘ্য পরিমাপ করে পাইলাম 30 মিটার, এইটুকু পথের দৈর্ঘ্য পরিমাপ করে পাইলাম ধরো 10 মিটার। তাহলে দেখো এই যে একজন ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে বি সি হয়ে ডি বিন্দুতে আসছে, তাহলে এ মোট যতটুকু পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথটাই হলো তোমার দূরত্ব। তাহলে যদি বলা হয় দূরত্ব কাকে বলে, যদি দূরত্বের সঙ্গে এভাবে আসে না, বলবা কোন একটা বস্তুর মোট অতিক্রান্ত পথকেই বলা হয় তার দূরত্ব, কোন বস্তুর মোট অতিক্রান্ত পথকেই বলা হয় তার দূরত্ব। তাহলে এই চিত্র অনুযায়ী দূরত্ব ডি সমান সমান কত, এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটাই হচ্ছে তার দূরত্ব। তুমি যদি যোগ করো 20 30 10, তার মানে কত হচ্ছে 60 মিটার। দেখো তো একটু চিত্র চিন্তা করে, এই যে তুমি যতটুকু পথ অতিক্রম করলে, এর জন্য নির্দিষ্ট কোনো দিককে তুমি মেনটেন করছো, নির্দিষ্ট কোনো দিকে তুমি যাচ্ছ, একবার এক এক দিকে যাচ্ছ না। যেহেতু নির্দিষ্ট কোনো দিক নাই, দিকের কোনো প্রয়োজন নাই, তাই দূরত্ব একটা কি রাশি বলতো? দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি, এই যে দেখো দূরত্ব স্কেলারের মধ্যে লেখা আছে। ঠিক আছে, এবার
দূরত্ব বুঝলাম, দূরত্ব স্কেলার রাশি, এটার একক কি? মোট অতিক্রান্ত পথ, পথের দৈর্ঘ্যই হচ্ছে এর একক, তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার। পৃথিবীতে যতগুলো রাশির একক মিটার তারা আসলে সবাই এক ধরনের দৈর্ঘ্য, যতগুলো রাশির একক মিটার তারা সবাই আসলে এক ধরনের দৈর্ঘ্য, যেরকম ব্যাস, ব্যাসার্ধ, উচ্চতা, গভীরতা, দূরত্ব, সরণ সবকিছুই। এই জন্য এদের সবার মাত্রাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যেটা হলো ক্যাপিটাল এল। এদের সবার মাত্রাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যেটা হলো ক্যাপিটাল এল। এখন বুঝলাম দূরত্ব বুঝলাম, তাহলে সরণ কি? সরণ খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যাত্রার শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানের যে সরল রৈখিক দূরত্ব সেটাই হলো সরণ। যাত্রার শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানের যে সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব সেটাই হচ্ছে সরণ। সরণ তুমি যখন নির্ণয় করার চেষ্টা করবা, তুমি খুঁজবা তোমার যাত্রা শুরু হয়েছে কই থেকে। এখানে যাত্রা শুরু হয়েছে এ পয়েন্ট থেকে, তারপরে খুঁজবা শেষ হয়েছে কোথায়, ডি পয়েন্টে। এদের মাঝখানের যে সরল রৈখিক দূরত্ব এটাই হচ্ছে সরণ। তাহলে সরণ কি? যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, খেয়াল করো, শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে সরল রৈখিক দূরত্ব সেটাই হলো সরণ। তাহলে দেখো তো সরণের একটা নির্দিষ্ট দিক আছে না, শুরু থেকে শেষের দিকে। যেহেতু এর একটা নির্দিষ্ট দিক আছে, তাই সরণ একটি কি রাশি বলতো? সরণ একটি ভেক্টর রাশি। যেহেতু এর নির্দিষ্ট একটা দিক আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি। তাহলে চিত্র অনুযায়ী সরণ এস সমান সমান হলো এ থেকে ডি পর্যন্ত দূরত্ব। এ থেকে ডি পর্যন্ত এই দূরত্বটাই হলো এই চিত্র অনুযায়ী সরণ। প্রশ্নে যদি এ থেকে ডি এর ডিসটেন্স দেয়া থাকতো, কথার কথা এটা ধরো দেয়া থাকলো 35, তাহলে তোমার সরণ হইতো 35 মিটার। বুঝতে পারছি বিষয়টা? তাহলে সরণ কি? সরণ হচ্ছে যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম হয় সেটার নামই হচ্ছে সরণ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এ থেকে বি হয়ে সি হয়ে ডি তে আসছো, তুমি পথ অতিক্রম করছো এ বি সি হয়ে ডি তে, এতটুকু তুমি পথ অতিক্রম করছো, তাহলে তোমার এ ডি পরিমাণ সরণ কি হয়ে গেছে না? এ বি সি হয়ে ডি তে যখন আসছো তখন এতটুকু পরিমাণ তুমি পথ অতিক্রম করছো, যার কারণে তোমার সরণ হয়েছে কত? 35 মিটার। তুমি কি কখনোই এ থেকে ডি পথে আসছিলা? তুমি কি কখনোই এ থেকে ডি পথে আসছিলা না? তাহলে কিন্তু দূরত্ব অতিক্রম করতে হয়, সরণকে কি অতিক্রম করতে হয়? সরণ একাই হয়, কথাটা খেয়াল রাখবা। দূরত্ব অতিক্রম করা লাগে, সরণকে অতিক্রম করতে হয় না, সরণ অটোমেটিক হয়ে যায়। তুমি যে বাসা থেকে এখানে আসছো, বাসা থেকে এখানে আসার সময় অনেক অলিগলি পেরিয়ে আসছো না, এক একবার এক এক দিকে যাচ্ছ, তোমার ওইটা হচ্ছে অতিক্রান্ত পথ। ধরো এটা তোমার বাসা, এটা প্রাইভেট সেন্টার, এই পথগুলাতে অতিক্রম করে তুমি এখানে আসছো, তাহলে এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এর কারণে তোমার সরণ হইছে এতটুকু, সরণ হইছে এতটুকু, সরণ হয়ে যায়, সরণকে অতিক্রম করার কোনো প্রয়োজন নেই, সরণ অতিক্রম করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমাদের বইয়ে দেখো আরেকটা সুন্দর সংজ্ঞা আছে সরণের, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকেই সরণ বলে। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। এখন ভাইয়া আপনি তো বললেন যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে সরল রৈখিক দূরত্ব সেটা সরণ, তাহলে এই সংজ্ঞা আবার কই থেকে আসলো? চলো একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, এ পয়েন্ট থেকে সোজা বি পয়েন্টে গেছো, আর কোথাও যাওনি, এ থেকে বি পর্যন্ত গেলা, এই পথ ধরে তুমি অতিক্রম করছো। ধরো এই পথটুকুর দৈর্ঘ্য হলো 20 মিটার, এই পথের দৈর্ঘ্য হলো 20 মিটার। তাহলে এ থেকে যখন বিতে গেছো, তোমার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ বি এর সমপরিমাণ। এ বি এর সমপরিমাণ মানে কত মিটার? 20 মিটার। এবার চলো সরণ বের করার চেষ্টা করি। সরণ বের করার জন্য কি করতে হয়? যাত্রার শুরুর বিন্দু খুঁজতে হয়। তাহলে যাত্রা শুরু করছে কোথায়? এখানে এ পয়েন্টে, আর তারপরে খুঁজতে হয় শেষের বিন্দু, শেষ করছে কোথায়? বি তে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব সেটাই হলো সরণ। তাহলে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, এটাও আসলে এ বি না, এটাও আসলে এ বি না, শুরু থেকে শেষের মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব। তাহলে এ থেকে বি এর দৈর্ঘ্য কত? 20 মিটার। তাহলে দেখো দূরত্ব আর সরণ একই হয়ে গেল না? দূরত্ব আর সরণ আগের বার কি সেম হয়েছিল? না, এবার সেম হইলো। কেন হইলো বলতো? কারণ তুমি একটা নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করছো। একটা নির্দিষ্ট দিকে যদি তুমি পথ অতিক্রম করো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব আর সরণ কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে এই জন্যই বলা হয়েছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকেই কি বলা হয়? সরণ। তুমি যদি পথটা একটা নির্দিষ্ট দিকে অতিক্রম করো, তখন তোমার দূরত্বই হয়ে যাবে কি? সরণ। আবারও বলতেছি, সরণ কিন্তু তুমি অতিক্রম করো নাই, তুমি অতিক্রম করছো দূরত্ব, সরণ তোমার একা একাই হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দূরত্ব এবং সরণ নিয়ে একটা আইডিয়া চলে আসছে।
এবার ঘটনা হচ্ছে সরণ যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক উপায়ে করতে হয়। এই জন্য সরণের হিসাব নিকাশের জন্য জ্যামিতি প্রয়োজন, জ্যামিতির হালকা একটু ধারণা থাকা প্রয়োজন, দিকেরও ধারণা থাকা প্রয়োজন। তোমরা এই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশির কিন্তু পার্থক্য পড়তে পারো। স্কেলার রাশির আর ভেক্টর রাশির পার্থক্য সৃজনশীলের খ নম্বরে মাঝে মাঝে আসতে পারে। আমি একবার একটু বলে দিচ্ছি, বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবা। স্কেলার রাশির সংজ্ঞা দিবা, ভেক্টর রাশির সংজ্ঞা দিবা। সংজ্ঞাটা কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তারপরে বলবা যে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না, জ্যামিতিক উপায়ে করতে হয়। কিন্তু স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে করতে হয় বা করা যায়। তারপরে একটা জিনিস চিন্তা করো, যে স্কেলার রাশির জন্য যেহেতু শুধু মান লাগে, দিকের কোনো প্রয়োজন হয় না। স্কেলার রাশির জন্য যেহেতু শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাহলে শুধু মান চেঞ্জ হলে স্কেলার রাশি চেঞ্জ হয়ে যাবে না? ধরো একটা কাপলের সন্তান হচ্ছে একটাই সন্তান, শুধু মান, তাহলে এই সন্তানের যদি গায়ে আঘাত লাগে, সেই কাপলটা ব্যথা পাবে না, কষ্ট পাবে মনে? তোমার বাবা মার ধরো একমাত্র সন্তান তুমি যদি একটু আঘাতপ্রাপ্ত হও, তাহলে তোমার বাবা মা কষ্ট পাবে না? তাহলে শুধু মানের উপর ডিপেন্ডেন্ট, ধরো শুধু তোমার উপর তোমার বাবা মা নির্ভরশীল, তোমার ভালো মন্দের উপরে তারা খুশি হয়, তাহলে তোমার যদি একটু কষ্ট লাগে, তাহলে তোমার বাবা মায়ের কষ্ট লাগবে। তাহলে শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়। এবার দেখো আর একটা, ধরো প্যারেন্টস, তাদের সন্তান হলো দুইটা, একটা মান আর একটা হচ্ছে দিক। তাহলে এখন ধরো যদি এর একটু কষ্ট লাগে, এর যদি একটু আঘাত হয়, আঘাত পায় একটু, তার বাবা মার কষ্ট লাগবে। আবার যদি এর একটু আঘাত পায় তাহলেও কষ্ট লাগবে, আবার যদি দুইজনই আঘাত পায় তাও কষ্ট লাগবে। তাহলে শুধু মানের পরিবর্তনে স্কেলার ভেক্টর রাশি পরিবর্তন হয়, শুধু দিকের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হয়, আবার উভয়ের পরিবর্তনেও ভেক্টর রাশি পরিবর্তিত হয়। তাহলে পার্থক্যের ভিতরে আমরা কি বলবো? শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশির পরিবর্তন হয়, আর শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন হয়। আর লাস্টের দুইটা উদাহরণ দিয়ে দিবা, স্কেলারের দুইটা, ভেক্টরের দুইটা, বাস চারটা পার্থক্য হয়ে গেল। আশা করি এটা লিখতে পারবা। তাহলে আমরা বলতেছি যেহেতু সরণ ভেক্টর রাশি, এর যোগ বিয়োগ কিন্তু সাধারণ বীজগণিতের নিয়মে করা যাবে না, এর জন্য জ্যামিতির প্রয়োজন হবে। জ্যামিতি বলতে মেইনলি এখানে পিথাগোরাসের প্রয়োজন হয়। পিথাগোরাসের জ্যামিতিটা আমরা সবাই জানি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর দিকের একটু ধারণা থাকা লাগবে। খাতায় সাধারণত যে কোনো দিককে তুমি উত্তর দিতে পারো, কোনো সমস্যা নাই। উত্তর দিক যে কোনো একটা দিলে তার ডান পাশে সবসময় দিবা পূর্ব, উত্তরের ডান পাশে দিবা পূর্ব, এই একটা কথা মেনটেন করলেই হবে। উত্তরের ডান পাশে হবে পূর্ব, উত্তরের ডানে হবে পূর্ব। উত্তরের ডানে যদি পূর্ব হয়, উত্তরের বিপরীতে হবে কি? দক্ষিণ। আর পূর্বের বিপরীতে হবে কি? পশ্চিম। তাহলে মেনটেন করতে হবে কি? উত্তরের ডান পাশে পূর্ব, আর কিছুই না, উত্তরের ডান পাশে পূর্ব, এইটুকু মেনটেন করলেই হয়ে যাবে। এবার দূরত্ব এবং সরণ রিলেটেড কয়েকটা আমরা ম্যাথ প্রবলেম সলভ করি। কোনো একজন ব্যক্তি, ধরো একজন ব্যক্তি এরকম এ অবস্থান থেকে সোজা বি অবস্থানে গেল, এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে সোজা, আর তোমাকে বলে দিছে এ থেকে বি পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। সোজা গেল, গিয়ে বি থেকে একই পথে ফেরত আসছে, একই পথে ফেরত আসছে ধরো সি পয়েন্ট পর্যন্ত। তাহলে বি থেকে সি পর্যন্ত এই ডিস্টেন্স ধরো দেয়া আছে 15 মিটার। এখন তাহলে দেখো তার গতিশীলতার দিক, এ থেকে গেল বি তে, বি থেকে আসছে আবার সিতে আসছে। এখন তোমার কাছে প্রশ্ন করছে তাহলে ওই ব্যক্তির দূরত্ব কত এবং তার কতটুকু সরণ হয়েছে, ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত এবং সরণ কত। প্রশ্নটা আবার খেয়াল করো, এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে 50 মিটার, তারপরে একই পথে 15 মিটার আবার ফেরত আসছে। এ থেকে বিতে 15 মিটার গিয়ে একই পথে আবার, এ থেকে বিতে 50 মিটার গিয়ে একই পথে 15 মিটার ফেরত আসছে। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট পথ, এ থেকে বিতে গেছে এ বি, তারপরে বি থেকে সিতে আসছে বিসি, মোট অতিক্রান্ত পথ। তাহলে এ বি কত? 50, বিসি কত? 15, তার মানে দূরত্ব কত? 65 মিটার। এবার সরণ, সরণ কেমনে বের করবা? যাত্রা শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানের যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হলো সরণ। শুরু করছে এ তে, শেষ করছে কোথায়? বি তে না, সিতে আসছে, সিতে আসছে, এ তে ফেরত আসেনি, এ থেকে বি তে গিয়ে আবার সিতে আসছে। তাহলে এ থেকে সি পর্যন্ত এটাই হলো তোমার সরণ। এখন দেখো তুমি এ থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্স জানো, এই টোটাল ডিস্টেন্স জানো, আবার এইটুকুই জানো, তাহলে সরণ মানে কি? এ বি মাইনাস বিসি। এরকম একটা চিত্র আঁকাইতে পারলেই তোমাদের জন্য ইজি হয়ে যাবে। যাত্রা শুরু করছে কোথায়? শেষ করছে কোথায়? তাহলে সরণ কি?
শুরু থেকে শেষের মাঝখানের যে সরলরৈখিক দূরত্ব সেটাই। তাহলে এসি তুমি কেমনে বের করবা? এ বি থেকে বিসি বাদ দিবা, শুরুর বিন্দু এ শেষের বিন্দু সি, তাই এদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরল। তাহলে 50 মাইনাস 15 দ্যাট ইকুয়ালস টু 35 মিটার। ক্লিয়ার? তাহলে দিক লাগছে না, এই যে কোন দিকে গেল কোন দিকে ফেরত আসলো এগুলো দিক লাগছে। এবার ধরো তুমি কি করছো, সূর্যোদয়ের দিকে, সূর্যোদয়ের দিকে 20 মিটার গিয়ে সেখান থেকে ধরো দক্ষিণ দিকে 5 মিটার গেলে তোমার অতিক্রান্ত দূরত্ব ও সরণ। তুমি প্রথমে গেছো কোন দিকে? সূর্যোদয়ের দিকে, সেখান থেকে তারপরে গেছো হচ্ছে দক্ষিণ দিকে, কত মিটার? 5 মিটার। তাহলে তোমার দূরত্ব ও সরণ। এই জাতীয় ম্যাথ করতে গেলে একটা চিত্র আঁকাই নিবে আগে, চিত্র আঁকাই নিলেই দেখবে ম্যাথ তোমার চোখের সামনে চলে আসছে। আচ্ছা, সূর্যোদয় কোন দিকে হয় বলো তো? পূর্ব। তা সোজা পূর্ব দিকে তুমি গেলা, কতটুকু গেছো পূর্ব দিকে? পূর্ব দিকে কতটুকু গেছে? এটা হচ্ছে পূর্ব। পূর্ব দিকে গেল 20 মিটার, যাওয়ার পরে সেখান থেকে কোন দিকে গেছে? কোন দিকে গেছে বলতো? দক্ষিণ দিকে। এখন দক্ষিণ কোন দিকে? নিচ দিকে, সোজা নিচ দিকে গেল। সোজা নিচ দিকে কয় মিটার গেছে? 5 মিটার। তা ধরো এ থেকে যাত্রা শুরু করে সি তে গিয়ে শেষ করছে, মাঝখানে ধরো বি তে গেছিল, এ থেকে বি তে গেল 20 মিটার, বি থেকে সি তে আসছে 5 মিটার। এখন তোমার দূরত্ব আর সরণ, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট পথ এ বি প্লাস বিসি। তাহলে এ বি হচ্ছে 20, বিসি হচ্ছে 5, তার মানে 25। এবার হলো সরণ। যাত্রার শুরুর বিন্দু খুঁজতে হবে, শুরুর বিন্দু কোথায়? এ। শেষের বিন্দু খুঁজতে হবে কোথায়? এদের মাঝখানের যে সরল রৈখিক দূরত্ব এটাই হলো সরণ। তাহলে সরণ, তাহলে সরণ সমান সমান এসি, সরণ সমান সমান এসি। এখন তুমি খেয়াল করো, তুমি প্রথমে গেলা পূর্ব, তারপরে সেখান থেকে গেলা দক্ষিণ, তাহলে পূর্ব আর দক্ষিণের মাঝখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝছো? পূর্ব দিকে গেছো তারপরে দক্ষিণ দিকে গেছো, মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়েছে? 90। তাহলে দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ চোখে পড়ে, আর সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে সবথেকে বড় বাহু, সবথেকে বড় বাহুটাকেই আমরা অতিভুজ বলতে পারি। তাহলে আসলে এই যে সরণ এসি, এটা আসলে ওই সমকোণী ত্রিভুজের কি বের হচ্ছে বলতো? অতিভুজ। এখন এই অতিভুজ কেমনে বের করবা? সমকোণী ত্রিভুজের অতিভুজ পিথাগোরাস বলে গেছে, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লেখা যায়। এখন এখানে এই চিত্র অনুযায়ী লম্ব কোনটা? যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার মানে 20 স্কয়ার, বিসি স্কয়ার মানে 5 স্কয়ার। রুট করছো? 5 রুট 17। এটাকে একটু ফ্র্যাকশনে নিয়ে আসো, 20.62। বলো তো এই ম্যাথটা কি তোমরা বুঝছো? কারো ডাউট আছে এটাতে? আচ্ছা দেখো, এই ম্যাথটা আমাদেরকে কি বলছে? প্রথম প্রশ্নটাতে বলছে এক ব্যক্তি 10 মিটার ব্যাসের একটা বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে দূরত্ব সর। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করব, বোঝা সহজ হবে। তাহলে এই বৃত্তাকার পথের ব্যাস যদি 10 মিটার হয়, বলো ব্যাসার্ধ কত? ব্যাস যদি 10 মিটার হয়, ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। কি করে দেখাইতে হবে না? বুঝবা? আচ্ছা ঠিক আছে। তাহলে সম্পূর্ণ একবার ঘুরতেছো, খেয়াল করো, ধরো এখান থেকে যাত্রা শুরু, পুরাটা ঘুরে আবার এই পর্যন্ত আসছো, পুরোটা ঘুরে এই পর্যন্ত আসছো। এবার তোমার অতিক্রান্ত দূরত্ব তুমি বের করতে চাও। খেয়াল করো, তুমি যে বৃত্তাকার পথে ঘুরছো এই পথে ঘুরে আসছো না, এরকম পথে। তাহলে এই যে চার পাশ দিয়ে ঘুরে আসলে এটাকে বৃত্তাকার পথের কি বলা যাইতে পারে? তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পরিধি এর সমান। কয়বার ঘুরছো এই পরিধির সমান দূরত্ব? একবার। তাহলে 2 পাই আর ইনটু 1 গুণন করার দরকার আছে না। এখন দেখো 2 পাই আর এর মান কত? আর এর মান 5, তার মানে 10 পাই। ক্যালকুলেটরে 10 পাইয়ের মান বসাবা, যা আসবে তাই অ্যান্সার। যেহেতু ক্যালকুলেটর নাই তাই আমি বসাচ্ছি না, এটা হচ্ছে 31.416 এটা আসবে মনে হয়। এবার হলো সরণ। 1.41592654 না 31.416। তুমি ক্যালকুলেটর যদি পাই তোলো তাইলে আসবে, পাই তুললে ও যেটা বলছে সেটা আসবে, যদি পাই তোলো। স্যার এটাই আসছে 416 পাই তুলেই। তুমি কই পাই তুলছো? আরে পাই তুলি পাই তো তোলো নাই, এইটুকু ব্যাপার না, দশমিকের পরে ওইটুকু ব্যাপার না। এবার হচ্ছে সরণ। দেখো, যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর মাঝখানে সরলরৈখিক দূরত্বই হলো সরণ। যাত্রাটা শুরু করছো কোন বিন্দু থেকে? এ থেকে। ঘুরে আবার কোথায় আসছো?
তাহলে শুরু এবং শেষের মাঝখানের দূরত্ব কত? তাহলে সরণ কত? কোনো সরণ নেই। 1 নম্বর প্রশ্ন সলভ। 2 নম্বর প্রশ্ন, অর্ধেক যদি ঘুরে আসো, ধরো এরকম একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ অর্ধেক ঘুরছো, ধরো এ থেকে যাত্রা শুরু করে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছো অর্ধেক, এ থেকে ঘুরে ধরো বি তে আসছো অর্ধেক ঘুরছো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত? তুমি একটু আগেই বললা যদি পুরোটা ঘুরে আসতো তাহলে অতিক্রান্ত দূরত্ব হতো 2 পাই আর পরিধির সমান। তুমি কি পুরোটা ঘুরছো? পুরোটা ঘুরছো? পুরোটা এর অর্ধেক, তাহলে এর হাফ, তাহলে কত আসতেছে? পাই আর মানে 5 পাই, আর এর মান 5 বসাইলাম, 2 আর 2 কাটা, আর এর মান 5 বসালে 5 পাই, যা আসবে তাই অ্যান্সার। এবার হলো সরণ। সরণ খেয়াল করো, সরণ কেমনে বের করবা? যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর মাঝখানে সরলরৈখিক দূরত্ব, শুরু হলো এ শেষ হলো বি, এদের মাঝখানে সরলরৈখিক দূরত্ব, বলতো এই দূরত্বটাকে বৃত্তের কি বলা যাইতে পারে? ব্যাস বলা যাইতে পারে। তাহলে সরণ আসলে এখানে ব্যাস। ব্যাস তো প্রশ্নে বলেই দিয়েছে 10, তাহলে সরণ এখানে 10 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার 1/4 বার যদি অতিক্রম করে, মানে 4 ভাগের 1 ভাগ, খেয়াল করো এইটা হচ্ছে পুরো একটা বৃত্তাকার পথ, 4 ভাগটা করে ফেলো, 4টা ভাগ করছো, 4 ভাগের 1 ভাগ অতিক্রম করবে, ধরো এ থেকে বি তে যাবে, এই যে এতটুকু গেলেই 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে না বলতো? 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ সে গেছে, তাহলে এ থেকে বি তে গেছে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব ডি, পুরোটা যদি ঘুরে আসতা দূরত্ব হতো 2 পাই আর, পুরোটা যদি ঘুরে আসতা দূরত্ব হতো 2 পাই আর, পুরোটা কি ঘুরছো? কতটুকু ঘুরছো? পুরোটা এর 1/4, তাহলে এটা এটা কাটাকাটি করলে 2 পাই আর, তাহলে 5 পাই ডিভাইডেড বাই 2, আর এর মান বসাইছি, খালি ক্যালকুলেটরে করে দশমিকে অ্যান্সার আনতে পারো, কোনো সমস্যা নেই। সরণ, সরণ তুমি কেমনে বের করবা? এখানেই মনোযোগ। যাত্রা শুরু করছো কোথায়? ওই চিত্র অনুযায়ী দেখো তো, যাত্রা শুরু করছো কোথায়, শেষ করছো কোথায়, এর মাঝখানে যে দূরত্ব এটাকে বৃত্তের কি বলা যায়? এই জন্য ব্যাস লেখা হয়েছে বৃত্তের। আমি দেখতে চাইনি তো, দশমিকে করলে তো অনেক সময় লাগবে, প্রত্যেকটাতেই করা যাবে, সময় লাগবে, এই জন্য করতে চাচ্ছি না। তাহলে দেখো সরণ, সরণ হচ্ছে কি যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর মাঝখানে সরলরৈখিক দূরত্ব। এবার একটু মনোযোগ দিবা, এই বিন্দু থেকে শুরু হয়েছে না, শেষ হইলো কোথায়? এদের মাঝখানে সরলরৈখিক দূরত্ব এই যে এইটা না, ঠিক আছে? এখন দেখো এই যে এই জায়গায় একটা ত্রিভুজ ছেদ তৈরি হচ্ছে না, ধরো কেন্দ্র ও, এ ও বি একটা ত্রিভুজ তৈরি হয়, এ ও বি, এই অ্যাঙ্গেলটা কত? ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কত ডিগ্রি করে? 90। তাহলে দেখো এই ত্রিভুজটাকে আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে বি, এটা হলো ও, এটা হলো এ, তাহলে এ ও বি একটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী, যার ও হলো বৃত্তের কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র, আর বি কি পরিধির উপর অবস্থিত একটা বিন্দু না? বি হলো পরিধির উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা যায়। ওইটুকু যদি ব্যাসার্ধ হয়, এইটুকু কি সব জায়গায় ব্যাসার্ধ কি একই না আলাদা? তাহলে এইটুকু আর এইটুকু আর, আর এইটাই হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর অতিভুজটাই এখানে কি বলতো? সরণ। অতিভুজটাই এখানে সরণ। বলো এই অতিভুজটাই যে সরণ সেটা কি বুঝছো? অতিভুজটাই যে সরণ সেটা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো অতিভুজ কেমনে বের করে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কোনটা? এইটা বা এইটা, যে কোনো একটা ধরো, তাহলে আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই না? আচ্ছা তুমি যদি লিখতে চাও এই যে এরকম, যে এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার লিখতে পারো, এ ও মানেও আর, বি ও মানেও আর, রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার করলে 2 আর স্কয়ার, তার উপরে আবার রুট, রুট আর স্কয়ার কাটা, তাহলে √2 আর মানে হচ্ছে 5√2। এরকম করে করা লাগবে এমন বিষয় না, তোমার হাতে ক্যালকুলেটর আছে না, তুমি প্রথমেই রুট ওভার দিয়ে 5 এর উপরে স্কয়ার প্লাস 5 এর উপরে স্কয়ার দিয়ে দেবা, হয়ে গেল। এটা আসবে 7.0707 কত জানো 1, তাই না? এই 3 নাম্বার কি বুঝছো বলো? 3 নাম্বার বুঝছো? 4 নাম্বার একই রকম, 4 নাম্বার একই রকম। খেয়াল করো তো 4 নাম্বারে কি বলছে? বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরছো 4 নাম্বারে? না, 4 ভাগের
3 ভাগ, 4টা ভাগে ভাগ করছি। ধরো এখান থেকে শুরু করলাম, এই যে দেখো তো কয় ভাগ ঘুরলাম, এখান থেকে এই পর্যন্ত কয় ভাগ, 1 ভাগ। এখান থেকে এই পর্যন্ত কয় ভাগ, আবার এতটুকু। তাহলে এ থেকে শুরু করে ধরো বি সি ডি হইছো, এ থেকে বি সি হয়ে ডি তে আসছো, 4 ভাগের 3 ভাগ অতিক্রম করা হয়েছে না? তাহলে এবার অতিক্রান্ত দূরত্ব পুরোটা যদি ঘুরে আসতা তাহলে দূরত্ব হইতো 2 পাই আর, পরিধির সমান। পুরোটা কি ঘুরছো? পুরোটা এর 1/4 ঘুরছো নাকি? হ্যাঁ বলতেছে 3/4 ঘুরছো, 3/4 ঘুরছো। তাহলে আর এর মান হচ্ছে 5 3 5 15 পাই বাই 2, এত মিটার। পায়ের মান বসালে যা আসবে তাই। এবার হলো সরণ। তাহলে দেখো যাত্রা শুরু করলা কোথায়, এতে, শেষ করলা কোথায়? তাহলে এই যে সরল রৈখিক দূরত্ব, এটাকে সরণ বলা যাবে? দেখো তো আগের বারের মতো একটা সমকোণী ত্রিভুজ চোখে পড়ে, এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি নাকি? তাহলে সমকোণী ত্রিভুজের এটা সব থেকে বড় বাহু, তার মানে অতিভুজ। তাহলে সরণ হচ্ছে আবারও অতিভুজ। অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লম্ব কোনটা? এই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি। যেহেতু এইটা বড় বাহু অতিভুজ, তাহলে লম্ব বা ভূমি যে কোনো একটা দিলেই হয়। এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ, এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও হলো ব্যাসার্ধ আর। তাহলে রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার মানে 2 আর স্কয়ার, একদম সেম প্রসেস না? তার মানে অ্যান্সার আসবে 5√2। বুঝছি? দেখো 5 নাম্বার কি বলছে? 7 সমস্ত 1/2। এটা মানে কত জানো? 7.5, 7.5 বার, 7.5 বার, হাফ। 7 এবং হাফ 7.5। তাহলে ধরো এরকম একটা বৃত্তাকার পথ, মনোযোগ দেই, এরকম একটা বৃত্তাকার পথ কয়বার ঘুরছো? দেখো শুরু করি, কয়বার? 2 3 4 5 6 7। এখানে এসে কি শেষ করছো? না, আরো অর্ধেক, মানে এই পর্যন্ত আসছো। তাহলে যদি পুরোটা ঘুরতা তাহলে দূরত্ব হইতো 2 পাই আর। একবার ঘুরলে, পুরোটা একবার ঘুরলে 2 পাই আর। কয়বার ঘুরছো? 7.5, মানে গুণন 7.5। তাহলে হচ্ছে এখানে 5 2 10, তাহলে হচ্ছে 75 পাই, তাই না? 15 দাঁড়াও, 10 75, হ্যাঁ 75 পাই, এটা হলো দূরত্ব। ঠিক আছে, আর এর মান খালি বসাই দিছে। আর এর মান কত বলো তো? আর এর মান কত? 5, 5 2 10, 10 আর 7.5 গুণ করলে 75, 75 পাই। ক্যালকুলেটরে করবে একবার হয়ে যাবে, এত মুখোমুখি হিসাব করার দরকার নেই। এবার হলো সরণ। দেখো সরণ কেমনে বের করবা? শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মাঝখানে দূরত্ব। মাঝে কি হয়েছে সেটা তোমার দেখার বিষয় না, মাঝখানে কি হইলো সেটা তোমার দেখার বিষয় না। শুরু করছো এখানে, শেষ করছো এখানে। এই যে সরল রৈখিক দূরত্ব, এটাকে কি বলে? যেটা বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করে সেটাই কি? ব্যাস। তাহলে সরণ আসলে ব্যাস। তাহলে ব্যাসটা কত? 10 মিটার। এখন একটা জিনিস শিখো, এইরকম ভাবে যদি দূরত্ব বা সরণ বের করতে বলে, এরকম ভগ্নাংশ যদি থাকে, সামনের পূর্ণ সংখ্যাকে সরণ নির্ণয়ের সময় কাউন্ট করবা না, কারণ পূর্ণ সংখ্যার সরণ 0 হয়। পূর্ণ সংখ্যার সরণ 0 হয়। তুমি যদি 7 বার কেন 7000 বারও ঘুরে আসো তাও সরণ 0। যদি এরকম বৃত্তাকার পথে এরকম ভগ্নাংশের হিসাব থাকে, বৃত্তাকার পথের ভগ্নাংশের হিসাব থাকে, পূর্ণ সংখ্যার জন্য সরণ দেখবাই না। এটা যা হয় হোক, তুমি হাফ বারের জন্য সরণ বের করবা। দেখো তো এই যে অর্ধেকের জন্য যে সরণ, সেটা কি একই হয়েছে না? তুমি এরকম 1000 বার ঘুরে আসার পরে যদি হাফ থাকে তাহলে সরণ এটা। এটা যদি এটা না থাকে, এরকম থাকতো, ধরো 10 সমস্ত 3/4, বলতে পারবা সরণ কত হবে? 10 সমস্ত 3/4 সরণ কত হবে? সরণ 5√2। এটা তো বাদ দিতে বললাম, সরণের বেলা এটার দরকার নেই, শুধু 3/4, 3/4 এর জন্য এটা। বুঝতে পারছো? যদি এরকম থাকতো যে 101 সমস্ত 1/4, তাহলে সরণ কত? 5। সামনের 101 এর কোনো দরকারই নাই। বুঝতে পারছি? কিন্তু দূরত্বের বেলায় এর ইফেক্ট আছে, দূরত্বের বেলায় ইফেক্ট আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। গতি অধ্যায়ের আরেকটা অংশ আমরা ক্লাস রেকর্ড করব, সেখানে আমাদের হচ্ছে ওই যে বেগ, দ্রুতি, সরণ, মন্দন এগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।